আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আফনান বলছি, এসেছি আজিমপুর থেকে। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করতে চাই, আসলে চোখের ধনের বিষয়টা আমি নিজেও বিশ্বাস করতাম না, জি, কিন্তু এই বিষয়টি আসলে আমার এমন কাছের একজনের কাছ থেকে শোনা, আমি বাধ্য হয়েছি আমি এটা বিশ্বাস করতে। তো আমি জি। সরাসরি ঘটনাতে চলে যাই। তো ঘটনাটি যার সাথে ঘটেছে, তো তার হাজবেন্ড, উনি আবার আমার একটা খুব কাছের বড় ভাই আর কি। জি, জি। তো উনি ওনার স্ত্রীর দাদার সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাটা এবং ওনার পুরো পরিবার যে সাফার করেছে সেই ঘটনাটি উনি আমার সাথে শেয়ার করেন। আমি সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্লিজ। তো ঘটনাটি ঘটে দেশ বিভাগের আগে। আমার ওই যে বড় ভাইয়ের কথা বললাম, ওনার স্ত্রীর যে দাদা, উনি মুর্শিদাবাদে থাকতেন, ভারতের। আচ্ছা। তো উনি মুসলিম ছিলেন। আমরা তো জানি মোটামুটি জমিদাররা সাধারণত সনাতন ধর্মাবলম্বী হন, কিন্তু মুর্শিদাবাদে একজন জমিদার ছিলেন, তার সাথে ওই ব্যক্তির সম্পর্কটা খুব ভালো ছিল। আচ্ছা। তো ভালো, যেহেতু উনি অনেক বড় মাপের একজন জমিদার ছিলেন, তো উনি ওনার বেশ কিছু জায়গা এবং জমিদারি একটা অংশ ওনাকে দেখাশোনা করার জন্য দিলেন, যে এই জায়গাটা জমিদারি তুমি করো। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে উনি খুব ভালো মতো প্রজাদের সাথে খুব ভালো আচরণ করেন, খুব ভালো ওখান থেকে রেভিনিউ কালেকশন হয়। তো যার কারণে ওনার প্রতি ওই জমিদারের বিশ্বস্তটাও খুব ভালো ছিল। কিন্তু আস্তে আস্তে উনি খুব ক্রুয়েল হয়ে পড়েন তার প্রজাদের উপরে, বিভিন্ন ধরনের নির্যাতন করতে থাকেন, বিভিন্ন ধরনের এই ধরনের আর কি জমিদাররা যা করে আর কি। তো কোন এক সময় একজন তান্ত্রিক এসে ওনাকে বলেন যে তুমি তো ভালো টাকা পয়সা ইনকাম করেছো, তো তোমার এই টাকা পয়সাগুলো তো একটু রক্ষণাবেক্ষণ করার দরকার। জি। তো তুমি রক্ষণাবেক্ষণ করার জন্য আমি যেটা যেটা বলি তুমি সেটা করো। তো বলে ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব। তো উনি বলেন যে একটি পরিবারের সন্তান হতে হবে একজনই, এবং সেটা হতে হবে কন্যা সন্তান। তার বড় কোনো ভাই বোন থাকা যাবে না, এবং সেটা হতে হবে, তার বয়স হতে হবে 5 থেকে 8-এর মধ্যে, এবং তার বাবা মারা যেতে হবে, এরকম আর কি। শুধু মা থাকবে আর সন্তান থাকবে। তো এইরকম একটা ছোট বাচ্চা কন্যা শিশুকে তুমি জোগাড় করো। আসলে এইভাবে এই ধরনের রিকোয়ারমেন্টে কন্যা শিশু জোগাড় করা আসলে বেশ কঠিন, অনেক কঠিন, এরকম আসলে পাওয়া যায় না। তো এরকম অনেক খুঁজে খুঁজে উনি একটা পেলেন, যে ওনার জমিদারির থেকে পাশে একটু দূরে, একটু জঙ্গলের পাশে একটি কুড়ে ঘর আছে। ওখানে একজন মহিলা, উনি আবার চোখে দেখে না, অন্ধ আর কি। তো ওনার একটা ছোট বাচ্চা মেয়ে আছে। তার হাজবেন্ড অনেক আগে মারা গেছে, মেয়েটা অনেক ছোট থাকতে আর কি। তো ওই মেয়েটা সারা গ্রাম ঘুরে ওই মানুষের কাছ থেকে ওই ভিক্ষা করে কিছু নিয়ে আসে, তারপরে রান্না করে দুজন মিলে খায়। এইভাবে আর কি ওনাদের দিন চলে। তো অনেক কৌশলে ওই মেয়েকে জমিদার ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পরে তো ওই যিনি তান্ত্রিক ছিলেন উনি বলেন যে তুমি মাটির নিচে একটা ঘর তৈরি করবা, আগে থেকে বলে রেখেছিল আর কি, ঘর তৈরি করবা, এবং ওখানে নির্দিষ্ট কিছু রিচুয়াল করে ওই তোমার ধন সম্পত্তি ওখানে রেখে ওই মেয়েটাকে ওই ঘরের মধ্যে আটকে রেখে আমরা বাইরে চলে আসবো। আচ্ছা। এবং ওই মেয়েটা ওখানে কান্নাকাটি করতে করতে মারা যাবে। ওর আত্মাটা ওখানে আটকা পড়ে যাবে, তোমার ধন সম্পত্তি সে পাহারা দেবে তোমার বিনা অনুমতিতে, অথবা তোমার বংশের কেউ ছাড়া ওই ধন সম্পত্তি কেউ নিতে পারবে না। যেটা যখের ধনের কথা যেটা ওরকমই আর কি। তো সত্যি তাই, উনি ওই কাজটি করেন। খুব নির্মম একটা কাজ, কাজটা করেন। তো কাজ করার পরে প্রথম দিকে খুব বেশি অল্প কয়েকদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই যে মা যে অন্ধ, তো ওনার তো খুবই কষ্ট হয়ে গেল আরো বেশি। উনি যখন জানতে পারলেন যে জমিদার তার কন্যার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, উনি সমস্ত গ্রাম ঘুরে খুব কান্নাকাটি করতেন, প্রত্যেকের বাড়িতে যেতেন যে জমিদার এরকম একটা কাজ করলো, আমার এত বড় একটা ক্ষতি করলো, আল্লাহ কি এর বিচার করবে না? অবশ্যই আল্লাহ বিচার করবে। এরকম উনি ঘুরে ঘুরে খালি অভিশাপ দিতেন যে এটা হবে ওটা হবে, এরকম শুধু অভিশাপ দিতেন। এরকম উনি কান্নাকাটি করতে করতেই একসময় দেখা যায় উনি ওই কুড়ে ঘরের মধ্যেই মৃত্যুবরণ করেন, এবং ওনার ডেড বডিটাও মারা যাওয়ারও বেশ অনেকদিন পরে পাওয়া যায়, পচে গলে গিয়েছিল এরকম আর কি। ওনার দেখাশোনা করার কেউ ছিল না জঙ্গলের পাশে আর কি। তো কিছুদিন পরে, মাসখানেক পরে, জমিদার যিনি উনি নতুন নতুন কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। সেটা কেমন? তো আগেকার দিনে আমরা ঘর বাড়ি যেগুলো দেখতাম যে ওই ঘরের মধ্যেই আমরা যেমন বর্তমানে জানালার উপরে যেই সানসেট বা কার্নিশ যেটা বলি এরকম করা থাকে, ওরকম তো ঘরের ভিতরেও করা থাকে। আমরা দেখি যে ওর উপরে অনেক জরুরি মাল সামানাও অনেকে রাখেন আর কি ঘরের মধ্যে। এখন ওরকম তো যদিও দেখা যায় না। তো উনি রাতের বেলা খেয়াল করতেন যে কে যেন ওই কার্নিশের ওই উপরে
ছোট আকৃতির একটা কালো ছায়ামূর্তি কিন্তু হু 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 করে কান্নাকাটি করছে। আচ্ছা। তো উনি প্রথমে মনে করছে হয়তো স্বপ্ন দেখছেন, ভুল মানে দুঃস্বপ্ন দেখছেন, কিন্তু না, উনি সম্পূর্ণ জাগ্রত অবস্থায় সেটা দেখছেন। যখনই বলতেন কে কে বলার সাথে সাথে কোনো শব্দ না, এরকম হু হু করে কান্নাকাটি হতো। কিন্তু যখন আলো দিতেন, আলো জ্বালাতেন, তখন আবার এটা চলে যেত, তখন কিছু ছিল না। এরকম বেশ কয়েকবার ঘটনা ঘটতে থাকে। উনি প্রথমে মনে করে হয়তো ওনার ভুল হচ্ছে, কোনো ভুল হচ্ছে। এর কিছুদিন পরে কি হলো, উনি আবিষ্কার করলেন ওই ছায়ামূর্তিটি আসলে নিচে নেমে এসেছে। নিচে নেমে এখন তার পায়ের কাছে বসে কান্নাকাটি করে, ওরকম ঠিক একইভাবে হু হু করে কান্নাকাটি করে। তো উনি যখনই আলো জ্বালান তখন আর এটা থাকে না। এবং উনি ওনার মানে উনি বিপত্নিক ছিলেন, এজন্য উনি একাই ঘুমাতেন, যার কারণে উনি ওনার সন্তানদের সাথে সেটা শেয়ার করেন। এই যে এই ব্যাপার, বলে যে এটা কিছু না, এটা বাবা তোমার মনের ভুল হচ্ছে। তো এর মধ্যে কি হয় সেটা হচ্ছে ওনার জমিদারিতে মানে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়। যেমন যেই ফসলগুলো যেখান থেকে উনি ভালো রেভিনিউ কালেকশন করতেন, সেটা হঠাৎ করে মানে অদ্ভুত ভাবে সেখানে পোকা লেগে সেটা নষ্ট হয়ে যায়। এবং ওনার ওই জমিদারি অংশে কোনো এক বলতে পারেন যে খুবই একটা মন্দা চলা শুরু করে। তখন কি করে, এই অবস্থায় যখন উনি রেভিনিউ কালেকশন করতে পারছিলেন না, তখন যেই জমিদার ওনাকে জমিদারিটা দিয়েছিলেন, তখন উনি ওটা ওনার কাছ থেকে কেড়ে নিয়ে আরেকজনকে দিয়ে দেন। কারণ ওই জমিদারকেও তো ব্রিটিশদের কাছে একটা রেভিনিউ দিতে হবে, উনি বাধ্য ছিলেন সেটাই করতে। তো ইতিমধ্যে দেশ ভাগ হয়ে যায়। যখন উনি জমিদারি হারিয়ে ফেলেন, তখন উনি খুব একরকম নিশ্চয়ই হয়ে পড়েন আর কি। কারণ ওনার সম্পত্তি তো উনি মনে করছেন জমিদারি দীর্ঘদিন থাকবে, কারণ ওনার সম্পত্তি আবার উনি ওখানে রেখে দিয়েছেন। কিন্তু যখন ওনার জমিদারি চলে যায়, তখন কিন্তু ওই জমিদার ওনাকে আর ওই বাড়িতে থাকতে দেননি, বের করে দিয়ে যায়। সেখানে তো আর ওই সম্পত্তি উদ্ধারের কোনো প্রশ্নই আসে। তখন একরকম শূন্য হাতেই উনি দেশ বিভাগের পরে ওনার মানে ছেলে এবং মেয়েদেরকে নিয়ে উনি চলে আসেন বাংলাদেশে। এবং মানে আমার যে জেলা, আমি তো রাজবাড়ির বাসা, আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি, তো রাজবাড়িতে চলে আসেন। রাজবাড়ির একটা উপজেলা, পাংশা উপজেলা যেটা, সেখানে মানে বসবাস শুরু করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার ওনার সাথে যেটা ঘটতে থাকে সেটা হচ্ছে যে এই যে এরকম পায়ের কাছে বসে থাকা, সেটাও কিন্তু চলতে থাকে। তো উনি একদিন এটা উনি পরিবারের সাথে শেয়ার করতেন যে এই ধরনের ঘটনা ঘটছে, পরিবারের লোকজন ওইভাবে বিশ্বাস করতো না। একদিন উনি পুকুর ঘাটে গোসল করতে যান। গোসল করতে যাওয়ার পরে তো বাড়ির লোকজন অনেকক্ষণ ধরে ওনার কোনো খবর পায় না, যে কি ব্যাপার, অনেকক্ষণ হলো গোসল করতে গেছে, আসছে না কেন। পুকুর ঘাটে খোঁজ নিতে যখন ওনার যান, তখন দেখেন যে ওনার লাশটা ভাসছে পুকুরে। তো উনি তো সাঁতার জানতেন, তো হঠাৎ কিভাবে মারা গেলেন, পুকুরটা অত গভীর না যে উনি ওইভাবে আর কি ডুবে মারা যাবেন। তো ওনার লাশটা যখন নিয়ে আসা হয়, আসল ভাই অদ্ভুত ব্যাপার, ওই ওনার পায়ের কাছে, ঠিক পায়ের গোড়ালির কাছে মনে হচ্ছে যে মানে ছোট হাত, দুই হাত ধরে কে যেন ওনার পায়ের গোড়ালির কাছে খুব চেপে ধরেছিল। মনে হচ্ছে চেপে ধরেই পানির নিচে নিয়ে গেছে, এবং ওই পানির নিচে নেওয়ার পরে ওই কারণে উনি মারা গেছেন। তো ওই যে পায়ের কাছে যেই ওনার পায়ের কাছে হাতের ছাপ, এটা স্পষ্ট ছিল। যারা দেখেছেন আর কি বলছেন যেটা ছোট কোনো বাচ্চার হাতের ছাপের মতো। তো ঘটনা যদি এখানে শেষ হতো তো ভালো হতো। আসলে ঘটনার যেই সূত্রপাতটা অনেকটা মানে তার পরিবারের সাথে যেটা ঘটে সেটা এখন থেকেই শুরু হয় আর কি। উনি তো মারা গেলেন, তো ওনার যারা ছেলে সন্তান ছিল এবং 3 মেয়ে ছিল, ছোট ছোট 3 মেয়ে ছিল। তো এনাদের এই 3 মেয়ের যখনই কেউ বিবাহ উপযোগী মানে এই ধরনের বয়সে যখন পৌঁছায়, অদ্ভুত ভাবে সে সুইসাইড করে। আচ্ছা। এবং তার 3 মেয়েই মানে কোনো কারণ ছাড়া, কোনো ঝগড়াঝাটি ছাড়াই, মানে বিয়ের কথা হয়, হঠাৎ করে দেখা যায় ওনারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর কোনো কারণ কেউ বলতে পারেন যে কি কারণে, কি ঝগড়া হয়েছিল, কিছুই না, কিন্তু আত্মহত্যা করেছে। এরপরে যেটা হয় যে এই তিনজন মেয়ে তো মারা গেল, সুইসাইড করলো। ওই ওনার যে ছেলে সন্তানরা ছিল তারাও তো বিয়ে করেছে, তাদেরও সন্তান হয়েছে। দেখা যাচ্ছে ওনাদের যে সন্তানরাও হয়েছে, তাদের ভিতরে কন্যা সন্তান যারা ছিল, এরাও যখন ওই বিবাহ উপযোগী বয়সে পৌঁছায়, বিবাহের কথাবার্তা শুরু হয় বা এরকম কিছু শুরু হয়, তখন তারাও ওই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তো এখন দেখা যাচ্ছে যে এরকম চলতেই থাকে। তো ওনার যারা আত্মীয় স্বজন ছিল তারা বেশ ভালো, যারা পরহেজগার ব্যক্তি, ওনাদের সাথে যোগাযোগ করেছিলেন যে আসলে এটা কেন হচ্ছে। তো ওনারা বললেন আসলে এটা অভিশাপের ফল,
এটা অভিশাপের কারণে হচ্ছে। তো বলছি এটা অভিশাপ কাটানোর উপায় কি? কিন্তু ওনারা বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, স্বয়ং আল্লাহ তাআলা এটা সমাধান করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা কখন করবেন এটা আল্লাহই ভালো জানেন আর কি। তবে অবশ্যই করবেন, কারণ একজনের অপরাধে তো আরেকজন শাস্তি পাবে না। তো ওনারা এটাও বলে দিলেন যে এটা হবে 7-এর গুণিতক, মানে 1 থেকে 7 পর্যন্ত সবাই মারা যাবে। যদি 8 জনের বিয়ে হয়, তার সন্তানাদি হয়, তার মানে অভিশাপটা কেটে গেছে। আচ্ছা, কিন্তু দেখা যায় 8 জন যখন 8 নম্বর জন ওই পরিবার থেকে মারা গেল কন্যা সন্তান, তার মানে হচ্ছে এটা 14 জন পর্যন্ত যাবে। আচ্ছা, যদি দেখা যায় 14 জন মারা গেছে, 15 জনের বেলায় 15 জনও মানে যদি মারা যায় তাহলে বুঝতে হবে সেটা 21 জন পর্যন্ত যাবে। এরকম যদি দেখা যায় 22 জনের যদি বিয়ে হয়ে যায় স্বাভাবিকভাবে, তার মানে বুঝতে হবে এটা শেষ। তো আমি যে বড় ভাইয়ের কথা বললাম যে ওনার যে স্ত্রী, উনি হচ্ছেন 29 নাম্বার জন, মানে 28 জনের পরে। আমার বড় ভাই যখন ওই কলেজে পড়তেন তখন ওই ভাবিকে উনি পছন্দ করেন, কিন্তু ভাবিকে যখন বিয়ের প্রস্তাব দেন ওই ভাবি কিছুতেই রাজি হচ্ছিলেন না। তো অনেক মানে রিকোয়েস্ট করার পরে ওই ভাবি তখন বললেন যে ওনাদের পরিবারের সাথে এই একটা ঘটনা আছে, যে উনি 29 নাম্বার, যদি উনি মারা যান অযথা, মানে উনি খুব শঙ্কিত ছিলেন হয়তো উনিও মারা যাবেন স্বাভাবিক। তো মানে অলরেডি 28 জন মারা গিয়েছেন একটা ফ্যামিলির, একটা পরিবারের, এই অভিশাপের কারণে হোক আর যে কারণে হোক আল্লাহ পাক ভালো জানেন, বাট মারা গেছেন। এবং 29 নাম্বার, এবং ঠিক এই বিয়ের আগ দিয়ে আপনি যেটা বলছেন খুব রহস্যজনক ভাবে তারা সুইসাইড করেন। তো ন্যাচারালি তারও অনেক ভয় থাকার কথা, অনেক ভয় থাকে। তবে যে ভাইয়ের কথা বললাম আর কি, যে আমার বড় ভাই, তো উনি বললেন যে যাই হোক হবে, আমি এটা দেখে নিতে চাই। তো অদ্ভুত ব্যাপার যে আল্লাহর অশেষ রহমত, ওনাদের বিয়েটা হয়। এবং বিয়ে হওয়ার পরেও ওনাদের আর্থিক অবস্থা ভালো ছিল, ওনারা স্বামী স্ত্রী উভয় হজ করে আসেন। পরবর্তীতে ওনারা বর্তমানে সৌদি আরবে আছেন, ওনাদের একটা বেবিও হয়েছে, ওনারা খুব ভালো আছেন, এখন অভিশাপটা কেটে গেছে আলহামদুলিল্লাহ। সেটা খুব ভালো একটা খবর, এবং এখনো মানে সেই জন্য এই ঘটনাটা জানতে পারলাম আমরা, আদারওয়াইজ এই ঘটনাটা কেউ বলার মতোই থাকতো না, মানে এটা মর্মান্তিক একটা ঘটনা। মজার বিষয় আসল ভাই, ওই যে বড় ভাইয়ের কথা বললাম যে উনি ওকে বিয়ে করবেন কি করবেন না, এই বিষয়টা কিন্তু আমার সাথে শেয়ার করেছিল। আচ্ছা, আমার সাথে শেয়ার করেছিল, তখন আমি বলেছিলাম ভাই মানে এটা আপনি করেন, এটা করেন, সাহস করে উদ্যোগ নেন। হয়তোবা ওই মেয়েদের সাথে যাদের বিয়ে হওয়ার কথা ছিল ওনারা হয়তো বিষয়টা জানতেন, আমার মনে হয় ওনারা হয়তো কোনো কারণে রাজি হন নাই, এরকম হয়তোবা কাপুরুষতার পরিচয়। আপনি সাহস করে আল্লাহর নামে এরকম সাহস করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ওসিলায় অন্তত এই বিপদটা কাটিয়ে দিতে পারে পরিবারের উপর থেকে। এবং সত্যি কিন্তু আসলে তাই। তবে আসলে একটা বিষয়, ওই যে উনি ওনার যে দাদা যে সম্পত্তিটা রেখে দিয়েছিলেন, এটা সম্পর্কে আমি পরবর্তীতে জানতে পেরেছি। সেটা হচ্ছে যে অনেক গ্রামের লোক জানতেন যে ওই পুরাতন ওই জমিদার বাড়িতে ওই সম্পত্তি গেড়ে রাখা হয়েছিল। তো অনেকেই নাকি এটা লোভে পড়ে মানে গিয়েছিলেন সেটা বের করে আনার জন্য। তখন তো অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেই ওই মাটি ঘোরার চেষ্টা করে তারাই নাকি দেখে মাটি থেকে প্রচুর সাপ বের হয়ে আসছে, সাপ বের হয়ে এসে ওদেরকে ধাওয়া করে, কিন্তু তারা সাপ একটাকেও মারতে পারে না। অদ্ভুত ব্যাপার, মারতে পারে না, বরং বড় ধরনের সাপ তাদেরকে ধাওয়া করে, তারা অনেক দূরে চলে যাওয়ার পর দেখে সাপ কিছু নেই। তো এটা নাকি ঘটেছে ওখানে, আমি শুনেছি ওনাদের কাছ থেকে শুনেছি, সত্য মিথ্যা আমি বলতে পারবো না। তবে যে যখের যে ধন, যেটা আমরা শুনি, যে আসলে আমি বিশ্বাস করতাম না, এই ঘটনা ঘটার পরে যে আসলে যে এই ধরনের অভিশাপ যে মানুষের মানে থাকে, এবং আমার প্রত্যক্ষ করা আর কি কিছু ব্যাপার, এটা আমি আজকে লিসেনারদের সাথে শেয়ার করলাম আর কি আপনার মাধ্যমে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং সত্যি কথা বলতে কি, যে মানুষ সারা জীবন ধরে যেটা অর্জন করেন সেটা আসলে যদি অর্থ বা সম্পদ হয়, এবং সেটার উপর এক ধরনের লোভ বা অনেক কিছু থাকে, আমার কাছে খুব আজব লাগে যে মানে অর্থ এবং সম্পদ, এই দুটো জিনিস, মানে অর্থ সম্পদ যাই বলি না কেন, এটা এমন একটা জিনিস মানুষ সাধারণত বিলিয়ে দিতে চায় না, কিন্তু এই সারা জীবন ধরে সে যে জ্ঞান বা যা কিছু অর্জন করে সেটা বিলিয়ে দিলে কিন্তু আরো বাড়ে, কমে না। তো সম্পদের প্রতি মানুষের এই ধরনের লোভ বা এই ধরনের সবকিছু মানে সংকীর্ণতা যাই বলি না কেন, সেটা থেকে এরকম ধরনের ঘটনাগুলো জন্ম নেয়। এবং 29 নাম্বার যিনি এই বংশের, তার জীবনে পরিবর্তন এসেছিল বলে এই ঘটনাটা আমরা জানলাম। আমাদের এখানে বেশ কিছু SMS রয়েছে।
আমার নাম আব্দুর রৌফ, আমি আসছি টঙ্গী থেকে। ওকে, আব্দুর রৌফের একটা পরিচয় আমি দিয়ে দিই। জনাব আব্দুর রৌফ উনি রাতের বেলায় প্রচন্ড বিজি থাকেন, কাজকর্ম করেন রাতের বেলায় তিনি, এবং তিনি তার কাজ ফেলেই একরকম এসছেন এখানে আমাদের অনুরোধে। সো আশা করছি যে আপনাদের তার ঘটনা অনেক ভালো লাগবে, এবং তার ঘটনা ভালো বলেই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। একটা রিকোয়েস্ট করে তাকে নিয়ে আসা হয়েছে। আপনার যেটা ইচ্ছা সেটা থেকে শুরু করেন আপনি। আমার অনেক ছোট সময় যেটা সেটাই বলি। জি। ঘটনাটা শুরু করার আগে তার পারিপার্শ্বিক কিছু বললে বুঝে সুবিধা হবে। আমার ছোটবেলা থেকে অনেক অভ্যাস ছিল প্রচুর ছবি দেখা। প্রতি শুক্রবার দিন ছবি দেখতাম। প্রথম শো কখনো মিস যেত না। তো ক্রমান্বয়ে আস্তে আস্তে যদি প্রথম শো না পেতাম, দ্বিতীয় শো, দ্বিতীয় শো না পেলে তৃতীয় শো, শুক্রবার দিনই ছবিটা দেখে বাসায় আসতাম। তো যাই হোক, কোন এক সময় বাংলাদেশে একটা ছবি হয়েছিল, ছবিটার নাম ছিল বেদিন। তো আমার বাসা ছিল তখন তেজগাঁয়ে, বাড্ডাতে। তো ওখান থেকে আমি গেলাম ফার্মগেটে ছবি দেখার জন্য। ওখানে সুযোগ পেলাম না, ওখান থেকে চলে গেলাম সদরঘাটে একটা সিনেমা হল আছে, নাম হলো রূপমহল। তো ওটাতে গিয়ে লাইন ধরলাম। প্রথম শো পেলাম না, দ্বিতীয় শো পেলাম না, তৃতীয় পেলাম না, এভাবে গিয়ে লাস্ট যেটা টিকিট পেলাম রাত 9টা থেকে 12টা। তো সেটা দেখলাম। দেখার পর মাঝখানে বিদ্যুৎ চলে গেছিল। ছবি শেষ হইতে হইতে প্রায় 1:30 বা 2টার মতো বেজে গেছিল। তো ওখান থেকে বের হইলাম। বের হওয়ার পর কোনো রিক্সা নাই, কোনো কিছু নাই। তো ওখান থেকে বের হইলাম, বের হয়ে আসলাম, হেঁটে যাওয়া শুরু করলাম। তো রূপমহল সিনেমা হল থেকে বের হয়ে সামনে আসলে ভিক্টোরিয়া পার্ক, ভিক্টোরিয়া পার্ক থেকে সামনে আসলে কোর্ট, কোর্ট থেকে একটু সামনে আসলে রাজশাহ বাজার। তো রাজশাহ বাজারের মোড়ে যখন আসলাম, তখন হঠাৎ করে কোথেকে এক পাগল আসলো, এসে আমার সামনে বলতেছে দাঁড়া, তোর পকেটে সিগারেট আছে, ওখান থেকে আমার একটা সিগারেট দে। তো আমি আর কোনো দ্বিধাবোধ করলাম না। তো আমার পকেট থেকে একটা সিগারেট বের করে তাকে দিলাম এবং আগুনটা ধরা দিলাম। ধরা দিয়ে সামান্য হয়তো 50 গজ সামনে গেলাম, একটা রিক্সা পেলাম। তো রিক্সায় চললাম। রিক্সা চড়ে রিক্সাওয়ালার সাথে বিভিন্ন কথা বলতে বলতে আসতেছি। তো আসলাম বিজয়নগর মোড়, বিজয়নগর থেকে কাকরাইল হয়ে শান্তিনগর, শান্তিনগর হয়ে ওই রিক্সাওয়ালা রামপুরা বাজারে এসে বলে আর যাবে না। তো আমার কিছু করার নেই। তো ওকে যতটুকু ভাড়া ওর সাথে চেষ্টা করা হয়েছে ততটুকু তাকে মিটাই দিয়ে রামপুরা বাজার থেকে আমি হেঁটে আসা শুরু করলাম। তখন কিন্তু আপনারা জানেন, যারা অনেক বয়স্ক আছেন তারা হয়তো জানেন, রামপুরা রোডটা তখন নতুন তৈরি করা হয়েছিল, যেটা রামপুরা ব্রিজ থেকে বিশ্ব রোড পর্যন্ত তখন নতুন মাটি ফেলেছিল, লাল মাটি। আর রামপুরা ব্রিজের অল্প একটু সামনে একটা বিশাল বড় বট গাছ। তা আমি রামপুরা ব্রিজের কাছে এসে আর একটা সিগারেট ধরাইলাম, একটা সিগারেট ধরাবো। ঠিক ওই টাইমে ওই পাগলটা কোথায় জেনে আইসা বলতেছে, তোকে তো নিষেধ করলাম রাতে যাওয়ার জন্য, তুই আবার রওনা দিতে হোস, আর আইসা পড়ছো যেহেতু সাবধানে যাইস। তো বিশ্বাস করবেন, তখন কিন্তু রামপুরা ব্রিজে ওঠার জন্য সরাসরি কোনো রোড ছিল না। এটা উত্তর পারে ছিল একটা বাঁশের সাঁকোর মতো, আর দক্ষিণ পারে ছিল একটা কাঠের স্লিপার, যেটা দিয়ে উঠতে উঠতো। তো আমি কাঠের স্লিপারটা পার হয়ে উঠলাম রামপুরা ব্রিজে। রামপুরা ব্রিজটা পার হলাম, আবার বাঁশের সাঁকো দিয়ে এপারে আসলাম। ব্রিজে ওঠার আগেই আমি একটা বাস, যেহেতু ওই পাগলটা বলছিল সাবধানে যাইস, সেই জন্য একটা লাঠি জোগাড় করে নিয়েছিলাম। আচ্ছা, লাঠি জোগাড় করে নিয়ে এই পার আসলাম। আসার পর সিগারেটটা টানতে টানতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে বৃষ্টি আবার শুরু হলো। বৃষ্টি শুরু হতে আমি দৌড় দিয়ে গিয়ে ওই বট গাছের নিচে দাঁড়ালাম। আচ্ছা, বট গাছের নিচে দাঁড়ানোর পর তো হাতে যে সিগারেটটা ছিল ওটা বৃষ্টির ফোঁটা মনে পড়ছিল, তো ভিজে গেছিল মেবি। তা আমি চেষ্টা করলাম টেনে ওটাকে আবার সজীব করার জন্য। তো যখন একটু সজীব হয় না তখন ওটাকে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি পিছন দিকে তাকায় দেখি অনেকগুলো কুকুর আমাকে ঘেরাও করে ধরছে এবং মুখ দিয়ে গড় 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 আওয়াজ করতেছে। তো আমি কি করলাম, দুয়া দূর যাই জানি ওরে বুকে ফু দিলাম। আর আমরা যে এটা কমন একটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ে একটু পড়ি আর লাঠিটা দিয়ে কুকুরের দিকে, কুকুরকে মারার জন্য। কুকুরগুলো একটু পিছনে যায়, আমি আবার একটু আগাই। এই করতে করতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে কুকুরগুলো ভ্যানিশ হয়ে গেল। তো ভ্যানিশ হয়ে গেল আর আমি টেনশন করে নেই, আর একটু আগাইলাম। আগানোর পর যেটা এখন যেটা বর্তমানে মেরুল বাড্ডার কাছাকাছি, প্রায় কাছাকাছি এসেছি। ওটা আমি হঠাৎ করে করতে যেন একটা দমকা বাতাস আসলো। দমকা বাতাস এসে আমাকে রাস্তায় ফেলে দিল। আচ্ছা, কাদার মধ্যে আমি টালমাটাল হয়ে পড়ে গেলাম। তো যখন আমার হুশ খুললো তখন দেখতেছি আমার বুকের মধ্যে কে যেন বসে আছে এবং আমার মাথাটা মাটির মধ্যে, কাদা মাটির মধ্যে দাবানোর চেষ্টা করতেছে। তা আমি অনেক চেষ্টা করতেছি, উঠতে পারছি না। এক সময় আমি তাকে ঘুষি দেওয়ার চেষ্টা করলাম। ঘুষিটা প্রতিটা ঘুষি মনে হয় যে কোনো একটা তুলার বস্তার মধ্যে গিয়ে লাগতেছে।
যতই চেষ্টা করছি, তো ওর সাথে 10 থেকে এক পর্যায়ে আমি বেহুশ হয়ে গেছি। আচ্ছা, বেহুশ হয়ে গেছি কখন, সেই সময়টা যে কখন তাও আমি নির্ধারণ করতে পারবো না, বলতে পারবো না। তো সকাল যখন আমার হুশ হয়, তখন আমি দেখি ওই যে জেলেপাড়া যেটা মেরুল ওর কোনার মধ্যে একটা জায়গায় একটা দোকান ছিল, ওই মুদি দোকানের সামনে আমাকে শোয়া রাখছে মানুষ। আমি উঠে দেখলাম অনেক লোকজন জড়ো হয়ে আছে, আমাকে দেখতেছে। তার মধ্যে 2-4 জন পরিচিত ছিল, যেহেতু আমি তখন দক্ষিণ পাড়াটা থাকি। তো ওরা জিজ্ঞেস করছিল, কি রে দোস্ত তুই কোথা থেকে আসলি? তো আমি আর কিছু কাউকে কিছু না বলে দ্রুত চলে যাই বাড়ি থেকে। আচ্ছা, এই ছিল আমার ঘটনা। ওকে। আপনার কাছে আরো চমৎকার ঘটনা আছে, সেই ঘটনাগুলো নিয়ে আমরা ফিরে আসবো। একটা ছোট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। তারা আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান এগেইন। তো এখন যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকায় ঘটে যাওয়া ঘটনা। যারা রাজবাড়ী জেলার লোক যারা শুনছেন তারা হয়তো বা এলাকাটি নাম অবশ্যই জেনে থাকবেন। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়টা ছিল 1998, যখন 98 যে বন্যার যে সময়টা চলছিল, ওই সময়ের যে ঘটনা। তখন আমি বিনোদপুর একটি মাদ্রাসা রয়েছে, আমি সেই মাদ্রাসারই ছাত্র ছিলাম। তো আমাদের মাদ্রাসার যেহেতু মানে অ্যাকোমোডেশন ব্যবস্থা ওই সময় অতটা ভালো ছিল না, তখন বেশ কিছু ছাত্ররা মসজিদেই ঘুমাতো। ওই মসজিদে যিনি মুয়াজ্জিন সাহেব ছিলেন, উনিও একসাথে আমরা ঘুমাতাম আর কি। তো একদিন রাত, ওই সময় শীতের সময় ছিল, রাত প্রায় 12টার দিকে হঠাৎ দেখি মসজিদের দরজায় কে যেন নক করছে। বলছে, রেজাউল ভাই, মানে মুয়াজ্জিন সাহেবের নাম ছিল রেজাউল। তো বলছে, রেজাউল ভাই দরজাটা একটু খোলেন। তখন উনি ঘুম থেকে উঠে দরজাটি খুললেন। খোলার পরে দেখলাম তারই পরিচিত লোক, প্রতিবেশী আর কি। তো বললেন, ভাই ওই আমার এক আত্মীয় মারা গেছে, আপনাকে এখন একটু যেতে হবে, লাশটাকে দাফন করতে হবে ভোরের আগেই। তো ভোরের আগে কেন, এত তাড়াহুড়া কেন? বলে, সেটা পরে বলবো, আপনি এখন আমাদের সাথে একটু চলেন। তখন উনি অতটা সাত পাঁচ না ভেবেই উনি শীতের প্রয়োজনীয় কিছু জামা কাপড় সাথে নিয়ে উনি তাদের সাথে গেলেন। তার বাসার থেকে খুবই কাছে, হেঁটে 10 মিনিটের পথ মাত্র। তো ওখানে যাওয়ার পর উনি ওই বাড়িতে, উনি জানতেন যে ওনারা বেশ অনেকগুলো জয়েন্ট ফ্যামিলি আর কি, অনেক পরিবার একসাথে বসবাস করতেন, বিশাল উঠান আর কি, আগে থেকে চিনতেন। ওখানে যাওয়ার পরে উনি দেখলেন যে বাড়িতে একটা লোকও নাই, মানে সবগুলোর দরজা জানালা বন্ধ, এবং উঠানে মাত্র 2-3টি চেয়ার রাখা আছে আর একটা খাটিয়া রাখা আছে। তখন উনি চিন্তা করলেন, যদি কোনো বাড়িতে কোনো লোক মারা যায় তো অনেক লোক থাকার কথা, এখানে একটা লোকও নাই, মাত্র 2-3টি চেয়ার, আর যে আমাকে ডেকে নিয়ে এসেছে সে সহ 2 জন লোক দাঁড়িয়ে আছে সেখানে। উনি দেখে মনে করলেন হয়তোবা কোনো অসৎ উদ্দেশ্যে ওনাকে ডেকে আনা হয়েছে, বা ওনার ক্ষতি করবেন বা ওনাকে মেরে ফেলবেন, এই টাইপের কোনো কারণে ওনাকে ডেকে নিয়ে আসা হয়েছে। এই বলে, এই চিন্তা করে উনি ঘুরে দৌড় দিতে যাবেন, এমন একটা অবস্থা। তো তখন তারা বললেন যে, রেজাউল ভাই আপনি ভয় পেন না, আসলে বাড়ির যত লোকজন ছিল আমরা আসলে সরিয়ে দিয়েছি সঙ্গত কারণে, যেটা আপনি পরে বুঝতে পারবেন। এখন আসেন লাশের কাছে যায়, আপনার ভয়ের কোনো কারণ নেই, আসেন। তখন উনি একটু আশ্বস্ত হলেন। তারপর ভয়ে ভয়ে মন নিয়ে উনি ওই লাশের ঘরে গেলেন, দেখলেন যে লাশ একটি চকির উপরে শোয়ানো আছে, লাশটি একটি কাপড় দিয়ে ঢাকা। তখন বললেন যে, রেজাউল ভাই এই লাশ আপনাকে এখন এটাকে গোসল দিতে হবে, আমাদের গোসলের পানি টানি সবকিছু গরম করা আছে, আপনি আসেন আমরা এটাকে কাজ শুরু করি। তখন যখনই ওই কাপড়টি, লাশের উপরে কাপড়টি উনি সরিয়েছেন, উনি যা দেখেছেন এটা আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার। উনি দেখলেন লাশের সব ঠিক আছে, কিন্তু মুখটা, চেহারাটা আর আসলে মানুষের মতো নাই, এটা একটা বিশেষ প্রজাতির একটা প্রাণীর মতো হয়ে গেছে। এটা দেখে উনি এত ভয় পেয়েছেন, উনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বাসার ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন। বললেন যে এই লাশের গোসল দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তখন ওই লোকরা বললেন যে আসলে এই কারণেই আমরা বাড়ির যত মহিলা ছিল, বাচ্চা ছিল, তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি, কারণ ওনারা এই লাশ দেখলে খুব ভয় পাবে। এখন যেভাবেই হোক, যদি সকালবেলা লোকজন এরকম শুনে যে একজন মানুষের চেহারা বিকৃত হয়েছে, অনেকে দেখতে আসবে। তো এটা আসলে একজন মানুষের জন্য, সে যত খারাপই হোক, এটা একটা মানুষের জন্য সম্মানজনক নয়। এজন্য আমরা চাই ভোরের আগেই লাশটা দাফন করতে, এজন্য আমাকে সহযোগিতা করেন। তখন উনিও আর কি করা,
উনি রাজি হলেন, লাশের গোসল করানো হলো। এবং আপনি যেটা বলছিলেন যে লাশের মুখমণ্ডলটা কেমন ছিল, আর একবার যদি সবাই মুখমণ্ডল একটা বিশেষ প্রাণীটার নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না। আচ্ছা, আমরা খুবই এটা অপছন্দ করি, একটা বিশেষ প্রাণী, তো ওইটার মতো চেহারা হয়ে গেছিল। ওকে, তো বেশ ভয়ঙ্কর ছিল, বেশ ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর ছিল। একটা মানুষের চেহারা যদি ওরকম হয়ে যায় সেটা তো আসলে কিভাবে দেখা যায়, মানে সমস্ত বডি মানুষের মতো, কিন্তু মুখটা একটা প্রাণীর মতো, এটা আসলে খুবই ভয়ঙ্কর। এটা আমরা কল্পনা করলেই বুঝতে পারছি আর কি। তো লাশটা গোসল করানোর পরে কাফন পরানোর পরে খাটিয়া ধরার জন্য উনি সহ সর্বসাকুল্যে 10 থেকে 12 জন ব্যক্তি ছিল এখানে, 10 থেকে 12 জন। তখন বললো যে ভাই চলেন আমরা কবরস্থানে গিয়েই আমরাই জানাজা করিয়ে লাশটা দাফন করব। তখন উনি গেলেন। তো জায়গাটা যেখানে কবর যেটা হয়েছে, রাজবাড়ি যারা আছেন তারা হয়তো একটু খেয়াল করবেন যে এটা লোকশেড যে জায়গাটা আছে রাজবাড়িতে, তো লোকশেডের ওই জায়গাটা এমনিতেই হন্টেড, অনেকেই সেটা জানেন। তো ওইখানে একটা মুসলিম কবরস্থান আছে, তো ওই কবরস্থানে ওই লাশটা দাফন হয়েছিল। তো ওইখানে যখন লাশটা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখলেন যে ওই কবরের কাছে 2 জন ব্যক্তি বসা যারা কবর খুঁড়েছেন। তো কবরের কাছে যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব মানে রেজাউল উনি খুব ধমক দিলেন ওই 2 জনকে, কি ব্যাপার, তোমাদের তো অনেক আগে থেকেই জানি যে তোমরা ভালো কবর খোঁড়ো, তোমাদের তো জানা উচিত যে একটা কবরের মাপ কেমন হতে হবে, তো তোমরা এই বাচ্চাদের মতো করে কবর খুঁড়েছো কেন? এটা কি বাচ্চার কবর? ওনারা বলতেছেন যে ভাই আপনি তাকিয়ে দেখেন ডানে বায়ে কি পরিমাণ মাটির স্তূপ জমা হয়ে আছে, এখানে মিনিমাম 5-6টা কবরের মাটির স্তূপ জমা হয়ে আছে এখানে। তো কি কারণে এরকম? বলে আমরা ঠিক মাপ মতোই কবর খুঁড়ি, কিন্তু কবর খোঁড়ার পরে কিছুক্ষণ পরে আবার যখন কবরের দিকে তাকাই দেখি কবরটি ডানে বায়ে সামনে পিছনে ছোট হয়ে এসেছে। তখন আমরা আবার সেটা খুঁড়ি, আবার খোঁড়ার পরে কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি ঠিক একই অবস্থা, ডানে বায়ে সামনে পিছন থেকে চেপে এসেছে। আমরা একাধিকবার এই কাজটা করেছি। এই যে যত মাটি দেখছেন মাটি ঢিবি হয়ে গেছে, এটা এই সেই মাটি। আমাদের পক্ষে নতুন করে আর কবর করা সম্ভব না, আমরা ক্লান্ত হয়ে গেছি। এই অল্প জায়গার মধ্যেই এনাকে দাফন করতে হবে, আমাদের পক্ষে সম্ভব নয়। তখন কি করা? এখন কবরটা রাসেল ভাই এত ছোট হয়ে গেছিল যে ওনার যে স্বাভাবিক যে দেহের যে মাপ, এই মাপে আসলে কবরে রাখা যাচ্ছিল না। এটাই আমার কাছে অস্বাভাবিক লেগেছে। বাধ্য হয়ে ওনার হাঁটু ভাঁজ করে ওনাকে কবরে রাখতে হয়েছে। কবরে যে ব্যক্তিটি ওনাকে নামিয়েছেন, উনি নামার পরে হঠাৎ করে বলছেন যে এই তাড়াতাড়ি আমাকে টেনে তোল, আমার পা দুটো মনে হচ্ছে অবশ হয়ে গেছে, আমি উঠতে পারছি না কবর থেকে। তখন অন্যরা তাড়াতাড়ি করে ওনাকে সেখান থেকে টেনে তুললেন। টেনে তোলার পরে উনি অনেকক্ষণ মানে হাঁটতে মানে পা ওরকম মানে একটা অবশ হওয়ার মতো অবস্থা ছিল, অনেকক্ষণ হাঁটতে পারেননি। তো যাই হোক, ওনার পাটা ঠিক হওয়ার পরে তারপর সেখানে কবরের উপরে প্রথমে বাঁশ দেয়া হয়। বাঁশ দেওয়ার পরে যখনই একটা চাটাই বিছানো হয়েছে, তখনই হঠাৎ করে ভিতর থেকে মট 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 আওয়াজ শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হাড় ভাঙার আওয়াজ। তো ওই আওয়াজ যখনই ওই আশেপাশে যারা ছিল, ওই কবর যারা দিচ্ছিলেন, যখনই তাদের কানে এসেছে, ওনারা ভয় পেয়ে সবাই যে যার সর্বশক্তি নিয়ে দৌড়ে অনেক দূরে সরে গেছেন। তো ওই যে মুয়াজ্জিন সাহেবের কথা বললাম, উনিও খুবই ভয় পেয়েছেন। ভয় পেয়ে উনিও দূরে সরে গেছেন, কিন্তু উনি চিন্তা করছেন এখন উনিও যদি ভয় পান তাহলে তো আসলে একজন লোক ওখানে থাকবে না কবরের মাটি দেওয়ার মতো। তখন উনি অন্যদেরকে সাহস করে মানে সাহস দিচ্ছেন যে তোমরা এদিকে আসো, আসলে ওটা কিছু না, এমনি শব্দ, এটা আমাদের মনের ভুল, রাতের বেলা তো হয়তো মনের ভুল হয়েছে, তোমরা আসো। তো তারপরে সবাই আসলেন। আসার পরে দ্রুততার সাথে কবরটা দেওয়ার পরে সবাই চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসেল ভাই পরবর্তীতে যেটা আমি জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে ব্যক্তিটি উনি যার কবরটা দেওয়া হয়েছিল আর কি, উনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন এবং ওনার সন্তান যারা ছিল শিশু বয়সী সন্তানরা মারা যায় এবং ওনার স্ত্রীও মারা যান, এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পর উনি আর বিবাহ করেন নাই, এবং উনি বিভিন্ন লোক ব্ল্যাক ম্যাজিকের জন্য তার কাছে আসতো, তো উনি সেগুলো করে দিতেন। তো আমরা যে ঘটনাটি, এই ঘটনাটির একজন বর্তমানে ওই শবযাত্রার সাথে যে 10-12 জন ছিল, এর ভিতরে একজন ব্যক্তি এখন পর্যন্ত জীবিত আছেন। উনি বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসার ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওনার নাম রেজাউল। যারা এই ঘটনার মানে যদি সত্যতা যাচাই করতে চান, সেক্ষেত্রে রাজবাড়িতে বিনোদপুর এলাকার ওই বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসার
মসজিদের মুয়াজ্জিন সাহেব এখনো জীবিত আছেন, ওনাদের কাছ থেকে এই ঘটনাটা আসলে সত্যতা যাচাই করতে পারেন। তো এখানে রাসেল ভাই আসলে এই যে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা, যে আসলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকে সহযোগিতাও করি পরোক্ষভাবে, কিন্তু আসলে এর পরিণতিটা যে কি এটা আসলে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেই অনেক সময় দেখিয়ে দেন, আমাদেরকে সতর্ক করেন। ধন্যবাদ রাসেল ভাই। এটা এবং এটা মানে যারা প্র্যাকটিস করেন বা যাদের এর প্রতি আগ্রহ আছে তাদেরকে আসলে মানে উৎসাহ দেওয়ার তো কোনো কারণই নাই। আমরা মানে কি বলবো যে আমরা খুব হার্ডলি আমরা নিষেধ করব, মানে আমরা খুবই নিষেধ করবো খুব মানে এই ধরনের কোনো কিছুতে না যাওয়া, এবং মানে এটার পরিণতি খারাপ হোক আর ভালো হোক, এটা নিষিদ্ধ জিনিস আমরা কেন প্র্যাকটিস করব, সেটাই আমাদের কাছে সবার কাছে কাম্য। এবং আশা করছি এই ঘটনা আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। জি, আমার নাম আব্দুল রউফ, জি, এসছি টঙ্গী থেকে। জি, আমি এখন যে ঘটনাটা বলবো সেটা হলো গুলশান 2 নম্বরেই সংগত করানো বিল্ডিংটার নামটা বলছি না, জি, আপনি হয়তো বুঝতে পারবেন। জি, তো ওই বিল্ডিংটার 8 তলায় যখন আমি আইডিবিতে চাকরি করি তখন একটা কন্ট্রাক্ট পেয়েছিলাম কাজের, নেটওয়ার্কের কাজ করার। জি, 10টা পিসি অ্যামাউন্ট ভালো ছিল। বিদায় বৃহস্পতিবার দিন রাতে আমি বিল্ডিং এ চলে আসলাম কাজ করার জন্য। আসার পর যার সাথে কন্ট্যাক্ট ছিল সে আমাকে সব কাজ বুঝাই দিয়ে তারা চলে এলো। যেহেতু কাজটা করবে রাতে, 10টা পিসির কাজ নেটওয়ার্ক করে উইন্ডোজ সেট আপ দেওয়া, মানে মোটামুটি পুরো রাত্র লেগে যাবে। তো যাক, ওরা অফিস থেকে চলে যাওয়ার পর আমি যথারীতি কাজ শুরু করলাম। কেবলগুলো প্রতিটা পিসি অন্তর মাপ দিয়ে কাটলাম, কেটে পিসি মানে দেয়ালের কিনারে দিয়ে পিসি পর্যন্ত টানলাম, টেনে দিয়ে 2-3টা কেবল পাঞ্চ করলাম, RJ45 কানেক্টর পাঞ্চ করলাম। পাঞ্চ করে মানে মোটামুটি একটা প্রস্তুতি পর্যায়ে যাচ্ছি, তখন হঠাৎ করে কারেন্টটা চলে গেল। তো হাতে ঘড়ি ছিল না, তো অনুমান করলাম তখন রাত্রে 11টা বা 11:30 হবে। কারেন্ট চলে যাওয়াতে ইমার্জেন্সি হিসেবে একটা মোমবাতি ছিল, সেটা ধরালাম। ধরায় তারপর আমি এশার নামাজ পড়লাম, তারপর রাতের খাবার শেষ করলাম। তো মিন টাইম আমার যেহেতু মোমবাতিটা পুরনো ছিল, অল্প একটু ছিল, তো ওই সময় মোমবাতিটা শেষ হয়ে গেল। জি, তো তখন আমি পকেট থেকে ম্যাচ বের করলাম, ওই মোমবাতিটা না ধরে আমি একটা সিগারেট ধরাবো, তখন পিছন থেকে কে যেন আমাকে বললো যে ভাই এটা ম্যাচটা জ্বালায়েন না। আমি মনে করলাম যে হয়তো দারোয়ান আসছে, নিচে যে দারোয়ান ছিল দারোয়ান আসছে আমাকে হেল্প করার জন্য। তা আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে আপনি দরজা বন্ধ আসলেন কি করে? বললাম যে আমরা এসেছি, আমাদের উস্তাদ আমাকে বলছে আপনাকে কাজে সাহায্য করার জন্য। তা আমি বললাম যে আপনারা এখানে কতজন? ও বললো যে আমরা 10-12 জন আছি। তখন 10-12 জন আপনারা দরজা লক করে আপনারা ঢুকলেন কিভাবে? সেইটা প্রশ্নের উত্তর আপনার জানার দরকার নেই, আপনি বলেন আপনাকে আমরা কিভাবে হেল্প করতে পারি। আচ্ছা, তখন বললাম আমি যে আপনাদের উস্তাদকে আমি আপনাদেরকে চিনি না যাই নাই, অন্ধকারের মধ্যে আপনাদের কাজ করবেন কিভাবে? তখন বললো যে আপনি অন্ধকার হাতে একটা কাজ আমাকে দেখায় দেন, বাকিটা আমরা করে দিচ্ছি, আমাদের জন্য অন্ধকার কোনো সমস্যা নেই। তখন আমি অনেক কষ্ট করে একটা কেবলের কানেকশন পাঞ্চ করে আবার নতুন একটা পিসিতে কানেক্ট করে দিলাম, এবং ওই কেবলটা ইলেকট্রিক চ্যানেলের ভিতরে ঢুকাইতে হবে সেটা দেখা দিলাম। আচ্ছা, এই অন্ধকারের মধ্যে হাতে দেখা দিলাম। তখন তারা বললো যে আপনি কি এই চেয়ারটায় বসেন, আমরা কাজ করতেছি। আনুমানিক 10 থেকে 15 মিনিট খুটখাট আওয়াজ হলো। তখন তারা বললো যে কাজ শেষ। তারপরে কিভাবে শেষ হলো? বললো যে হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে, আরো কোনো কাজ আছে কিনা বলেন। আমি বললাম যে অন্ধকারের মধ্যে কোনো কাজই করা সম্ভব, আপনারা তো করে ফেলছেন। তো বললো তাহলে আমরা চলি বলে একজন আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, বাস, আর কোনো আওয়াজ নেই। আমি বললাম ভাই দাঁড়ান আমার কথা শুনে, কেউ আর নাই, সবাই চলে গেল। যাই হোক, আমি বসে রইলাম, বসে থাকতে হঠাৎ করে কারেন্ট আসলো। তো কখন কারেন্ট আসলো? এই সময়টা অনেক লম্বা একটা সময়ের পরে কারেন্ট আসলো। কারেন্ট আসার পর আমি আবার কাজ শুরু করলাম। কাজ শুরু করে সবগুলো পিসি কানেক্ট করলাম, কানেক্ট করে উইন্ডোজ সেট আপ দিলাম। সেটা সকাল হয়ে গেল, পরে আমি চলে গেলাম। এই ছিল আমার কথা। ওকে, সো আপনি এখনো পর্যন্ত জানেন না আসলে তারা কে ছিল? না, আমি জানি না, এখনো পর্যন্ত জানেন না। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। এবং তার কাছে আমরা আরেকটা ঘটনা আছে, সেই ঘটনা যদি পরবর্তীতে সময় পাই তাহলে আবার শোনাবো। এখন যেটা করব সেটা হচ্ছে একটা ব্যাপার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন যেটা হচ্ছে, মানে আমাদের ভূত এফএমের অনেক 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 মানে লিসনার হয়তো
হয়তো এই মুহূর্তে শুনতে পাচ্ছেন না, কারণ ভয়াবহ বন্যা পরিস্থিতি, এই দুর্যোগের সাথে সামাল দিয়ে হয়তো আজকে রাত্রে ভূত এফএমটা শোনা হচ্ছে না। কয়েক সপ্তাহ ধরেই হয়তো এরকম চলছে। মাসখানেক অবধ থেকেই আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে, এবং আমরা একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা শুনতে পাচ্ছেন, যারা সেই সমস্ত সৌভাগ্যবান যারা শুনতে পাচ্ছেন, ইভেন আমরাও শো করতে পারছি এবং খুব নিশ্চিন্তেই আমরা আছি, তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার একটাই, সেটা হচ্ছে যারা যেভাবে পারেন তারা অবশ্যই 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 সহযোগিতা করবেন। কারণ আমাদের মানে বেঁচে থাকার চাইতে সবাই মিলে, মানে একা ভালো থাকার চাইতে সবাই মিলে ভালো থাকার মধ্যে অনেক শান্তি এবং অনেক মানে কি বলবো যে আল্লাহকেও খুশি করা হয়, নিজেরাও অনেক ভালো থাকবেন সেটাই আশা করব। এবং আমার মনে হয় যে যেভাবে পারেন সেই দুর্গত মানুষদের পাশে দাঁড়াবেন, এবং আপনারা অবশ্যই সেটা করবেন, সেটা আমি জানি। জাস্ট আমি একটু মনে করিয়ে দিলাম আর কি। হ্যালো রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা, প্রায় প্রতিটি এপিসোডই আমার শোনা হয়েছে। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সেন্ডিং এনি রেকর্ডিং, সো আশা করি ভালো লাগলে শোনাবেন। ঘটনাটি ঘটে ভারতের আসামে। একজন টেলিকম ইঞ্জিনিয়ার যিনি বাংলাদেশের একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত আছেন, উনি ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন। আমি কোম্পানিটির নাম বলছি না, বিকজ ইটস এ ভেরি রিনাউন্ড কোম্পানি এন্ড সবাই এটা চেনে। তো এনিওয়ে, উনি আসামে যখন ওনার পোস্টিং ছিল, তো ওখানকার একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক তার ছেলের চাকরির জন্য একটি সিভি শাহাদাত ভাইকে ফরওয়ার্ড করে। তো ছেলেটি রেগুলার ইন্টারভিউ, রিটেন টেস্ট, সব রেগুলার প্রসেস ফলো করে ছেলেটার চাকরি হয়। and he was a very bright young recent graduate. তো শাহাদাত ভাইয়ের আন্ডারেই ছেলেটির অ্যাপয়েন্টমেন্ট হয়। তো ছেলেটি টেলিকম ইঞ্জিনিয়ার ছিল বলে আপনারা জানেন যে টেলিকমে বিভিন্ন টাওয়ার থাকে রিমোট এরিয়াতে, সেই টাওয়ারগুলো রেগুলার বেসিসে ইন্সপেকশনে যেতে হয়, কোয়ালিটি চেক করতে হয় যে টাওয়ারগুলো কাজ করছে কিনা ঠিক মতো, এটা মনিটর করতে হয়। তো একটা সময় ছেলেটিকে শাহাদাত ভাই এরকম একটি রিমোট এরিয়াতে পাঠান আসামে। ছেলেটির ফটোগ্রাফির শখ ছিল। তো যাওয়ার আগে শাহাদাত ভাই ওনাকে বলে যে তুমি যখন যাচ্ছ তোমার ডিএসএলআরটা নিয়ে যেও, কাজের ফাঁকে ওখানে তুমি ফটোগ্রাফিটা করতে পারো, কিছু সিনারি আছে সুন্দর, সো তুমি ওখানে ছবি তুলতে পারো, সো টেক ইউর ডিএসএলআর উইথ ইউ। তো ছেলেটি সেখানে যায়, একটা রিসোর্টে ওঠে, এবং ছেলেটির সাথে একটা গাড়ি থাকে, ওখানকার একটা লোকাল রেন্টে কার থেকে একটা গাড়ি সে নেয়। ওই গাড়ি দিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরতো কাজের পর, দেন ছবি তুলত। তো ওখানে যাওয়ার পরে থার্ড ডেতে ছেলেটির ড্রাইভার একদিন শাহাদাত ভাইকে ফোন করে বলে যে স্যারকে তো পাওয়া যাচ্ছে না। তো শাহাদাত ভাই বলে যে পাওয়া যাচ্ছে না মানে কি? তো বলে যে আমরা ঘুরতে ঘুরতে একটা ছোট পাহাড়ি নদীর কাছে এসে দাঁড়াই, লাইক আমাদের সিলেটের জাফলং এ যেরকম খুব শ্যালো কিছু রিভার আছে, যে নিচে পাথর দেখা যাচ্ছে, ওপরে পানির ফ্লো, দাঁড়ালে হয়তো জাস্ট হাঁটুর নিচে পানি থাকে, এরকম একটি স্ট্রিম, ওয়াটার স্ট্রিম, ওখানে তারা ছবি তোলার জন্য যায়। তো ছেলেটি তখন ড্রাইভারকে বলে যে ভাইয়া আমার ক্যামেরাটা গাড়িতে আছে, সো আপনি একটু গাড়ি থেকে ক্যামেরাটা নিয়ে আসেন। তো গাড়িটা একটু উঁচু জায়গায় ছিল, একটা পাহাড়ের উপরে। তো ড্রাইভারের ভাষ্য মতে সে ক্যামেরাটা নিয়ে যখন এসে দেখে ছেলেটি ওখানে নাই। শেষবার যখন ওকে দেখে যায় তখন ছেলেটি একটা বড় উঁচু পাথরের উপরে বসেছিল। তো এসে দেখে ছেলেটি ওখানে নাই। তো শাহাদাত ভাই খুব টেনশনে পড়ে যান, যেহেতু ওনার একটা ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের ছেলে এবং উনি তাকে ওই রিমোট এরিয়াতে টাওয়ার ইন্সপেকশনের জন্য পাঠিয়েছেন। তো হি বিকেম ভেরি কনসার্ন এবং বলে যে ঠিক আছে তুমি লোকাল লোকজনকে বলো খুঁজে দেখতে, আমি দেখছি কি করা যায়। তো ওই দিন সারাটা দিন, থার্ড ডে সারাটা দিন ওনারা অনেক খোঁজাখুঁজি করে, ছেলেটাকে কোথাও পাওয়া যায় না। পরের দিন শাহাদাত ভাই গাড়ি নিয়ে ওই এরিয়াতে যান, নিজেই চলে যান, গিয়ে উনি নিজে সারাদিন খোঁজাখুঁজি করেন, ছেলেটিকে কোথাও পাওয়া যায়। তো ইন দি এন্ড শাহাদাত ভাই ছেলেটির বাবাকে ইনফর্ম করে। তো ছেলেটির বাবা খবর পেয়ে সাথে সাথে ওখানে ছুটে যান। তো ওই এরিয়াতে একটা আর্মি ক্যাম্প ছিল, ইন্ডিয়ান আর্মি, এবং ওই আর্মি ক্যাম্পের যিনি ইনচার্জ, যিনি হাই অফিসিয়াল, উনি ওই ভদ্রলোকের ক্লোজ ফ্রেন্ড। তো উনি আর্মি পার্সনটাকে রিকোয়েস্ট করেন যে তাদের সোলজারকে যাতে একটু খোঁজার জন্য ডিপ্লয় করে। তো আর্মির একটা ফুড সোলজার, কিছু সোলজার ওখানে খোঁজাখুঁজির কাজে নেমে যায়। আশেপাশে পুরো এরিয়াটা পাহাড় দিয়ে ঘেরা এবং বেশ ঘন বন জঙ্গল চারপাশে। তারা জঙ্গলেও খোঁজাখুঁজি করে যে কোনো বাঘ নিয়ে গেল কিনা বা কোনো হিংস্র পশু তাকে টেনে নিয়ে গেল কিনা ভেতরে। তো সেটাও তারা দেখলো যে না, ওখানে
বাঘ যদি টেনে নিয়েও যায় সেখানে ব্লাড থাকে বা টেনে হিচড়ে নিয়ে যাওয়ার একটা সাইন থাকে, তো এরকম কিছুই ছিল না, একদম ক্লিন, পুরো জায়গাটা একদম ক্লিন। দেয়ার ওয়াজ নো সাইন এট অল যে এখানে কোনো একটা কিছু অকারেন্স হয়ে থাকতে পারে, একদম একদম ক্লিন এরিয়া ছিল। তো তারা সারাদিন খুঁজে কোনো ক্লু পাচ্ছিল না যে আসলে কোথায় গেল যে জলজ্যান্ত মানুষ। তো যখন কোনো কিছুতে কাজ হচ্ছিল না তখন একজন লোকাল লোক এসে শাহাদাত ভাইকে বলে যে স্যার এখানে একজন মঙ্ক আছে পাহাড়ের ওপরে, সো লেটস গো টু হিম, দেখা যাক উনি অল্টারনেটিভ কোনো সলিউশন দিতে পারেন কিনা, ছেলেটা কোথায় আছে বা কি হলো। তো ওনারা যখন খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না, একেবারেই কোনো কিছুতে কাজ হচ্ছিল না, তো তখন তারা ডিসাইড করলেন ওকে লেটস গো টু দি মঙ্ক। তো শাহাদাত ভাই যেটা আমাকে বলছিলেন যে মঙ্কের কাছে গিয়ে তারা বেশ সারপ্রাইজ যে মঙ্ক ওয়াজ ভেরি স্মার্ট, ইংলিশ স্পিকিং, ওয়েল ড্রেসড মঙ্ক। আই মিন মঙ্কের যে একটা ট্রেডিশনাল ইমেজ আমাদের কাছে আছে, হি ওয়াজ ভেরি ডিফারেন্ট। তো মঙ্কে গিয়ে বললো যে এরকম একটা ছেলে এখানে কাজ করতে এসছে, 2 দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না, আপনি যদি একটু হেল্প করতেন আমাকে ছেলেটাকে লোকেট করতে। তো মঙ্ক বলে ঠিক আছে আপনারা একটু বসেন। তো এটা বলে কিছুক্ষণ ধ্যান করে তারপর মঙ্ক যেটা বললো যে আমি 3টা জিনিস দেখতে পাচ্ছি, এক হচ্ছে একটা বড় পাথর, একটা পানির ঘূর্ণি, আর মাথাবিহীন দুটো ফিগার। মাথাবিহীন দুটো ফিগার একটা মানুষের কাঁধের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, এটুকু আমি দেখতে পাচ্ছি, এর বেশি আমি কিছু দেখতে পাচ্ছি না, বলতেও পারবো না। বাট আরেকটা কথা উনি মঙ্ক বলেছিল যে ওই ফিগার দুটো ছেলেটাকে 7 দিন আটকে রাখবে, 7 দিনের আগে ওকে ছাড়বে না। সো কোনো চেষ্টা করে লাভ নেই, আপনারা খোঁজাখুঁজি করছেন বা কোনো কিছু করে ওকে ছাড়ানো যাবে না। ঠিক 7th ডেতে ওকে দে উইল রিটার্ন হিম, ঠিক 7th ডেতে ওকে ওরা ফেরত দেবে। তো এটা শুনে ছেলেটার বাবা বেশ রেগে যান, উনি এসব বিশ্বাস করতেন না। সো মঙ্কে উনি একটু উত্তেজিত হয়ে একটু গালিগালাজও করেন যে সব কি বলছেন, রাবিশ টক্স, ননসেন্স এন্ড অল দ্যাট, এগুলো কি হয় নাকি আজকাল। তো মঙ্ক বলল যে সেটা আপনাদের ব্যাপার, বাট দিস ইজ হোয়াট আই নিউ, সেটা আপনাকে বললাম। তো ওনারা ফেরার পথে মঙ্ক শাহাদাত ভাইকে ইশারা দিয়ে একটু সাইডে ডেকে নিয়ে বলল যে দেখুন ছেলেটি আসলে আর জীবিত নেই, কথাটা আমি বাবার সামনে বলতে পারিনি, আপনাকে বলছি, আপনারা ওকে আর ফেরত পাবেন না, হি ইজ নো মোর। সো 7 দিন পরে ওর ডেড বডিটাই আপনারা পাবেন বেসিক্যালি। তো শাহাদাত ভাই ওয়াজ ভেরি লাইক কনফিউজ যে বিশ্বাস করবে কি করবে না। শাহাদাত ভাই বেসিক্যালি ইজ এ প্র্যাকটিসিং মুসলিম, বাট উনি এই জিনিসগুলো, এই প্যারানর্মাল জিনিসগুলো উনি ঠিক মানতে পারেন না, বিশ্বাস করেন না, তখন পর্যন্ত করতেন না। বাট এটা শুনে উনি একদম বিউইলডার্ড হয়ে যান যে কি করা উচিত বা কি করব। তো মঙ্কের কথাটা টেস্ট করার জন্য উনি ওনার ওয়াইফকে ফোন করলেন যে ওনাদের এরিয়াতে একটা হুজুর আছে, একটা মসজিদের ইমাম, যে এই ব্যাপারগুলোতে এক্সপার্ট। তো শাহাদাত ভাই ওনার ওয়াইফকে ফোন করে বললেন যে দেখো তুমি হুজুরের কাছে যাও, গিয়ে বলো যে এই নামের একটা ছেলে এই এরিয়া থেকে মিসিং, ছেলেটাকে আমরা কোথায় পাবো, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখো হুজুর কি বলে। তো ওনার ওয়াইফ হুজুরের কাছে যান, হুজুর তখন বলে যে তুলা রাশির জাতককে নিয়ে আসতে। তো অনেক খোঁজাখুঁজি করে তারা একটা তুলা রাশির জাতক ম্যানেজ করে এবং হুজুর একটা পানির গ্লাসে ফু দিয়ে ওই তুলারাশির জাতককে বলে যে আপনি গ্লাসের দিকে তাকান, দেখেন কি দেখতে পাচ্ছেন। তো জাতকটা বলে যে আমি 3টা জিনিস দেখতে পাচ্ছি, একটা পাথর, একটা পানির ঘূর্ণি, আর দুটো মাথাবিহীন শ্যাডো লাইক ফিগার, যারা একটা ছেলের কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে আছে। তো হুজুর শাহাদাত ভাই ওয়াইফকে কথা বলে, ওনার ওয়াইফ ওনাকে ফোন করে এই কথাটাই বলে যে হুজুর এরকম বললেন। তখন শাহাদাত ভাই he started to believe that something paranormal happened here. তো তখন উনি যেটা করলেন যে ওই জায়গাটায় ওই পানির ঘূর্ণিটাকে, ওখানে আসলে কি আছে এটা বের করার জন্য উনি কিছু লোকজন জড়ো করে ডিসাইড করলেন যেখানে আমরা বাঁশ ফেলবো এই ঘূর্ণিটার নিচে, যে দেখবো এখানে আসলে কি আছে। তো সবাই মিলে বড় বড় বাঁশ জোগাড় করে ওই ঘূর্ণিটার ভেতরে বাঁশ গেড়ে দেবার চেষ্টা করছিলেন, বাট কিছু একটা নিচের থেকে বাঁশগুলোকে ধাক্কা দিচ্ছিল, লাইক স্প্রিং, যে যতই ওনারা প্রেস করার চেষ্টা করছিলেন ওই ঘূর্ণির ভেতরে ওই জিনিসটা বাউন্স ব্যাক করছিল। তো তারপর ডিসাইড করলো যে ঠিক আছে পানির ফ্লোটাকে আগে আমরা আটকাই, যদি পানির ফ্লো আটকানো যায় ঘূর্ণিটা বন্ধ হবে, দেন আমরা দেখবো ওখানে কি আছে। তো প্ল্যান মতো ওনারা একটা ত্রিপল জোগাড় করে, বড় একটা ত্রিপল নিয়ে লোকজন পানির ফ্লোটাকে ব্যারিকেড দেয়। তো ব্যারিকেড দেওয়ার ফলে পানির ফ্লোটা যখন কমতে থাকে তখন কিছু লোক নিচে নামার প্রিপারেশন নেয়। বাট ইন দ্য মিন টাইম পানি এত বেশি জমে যাচ্ছিল
এবং স্রোতটা এত বেশি ছিল যে ইট ওয়াজ লাইক পুশিং দেম, লাইক পড়ে যাচ্ছিল, কেউ ধরে রাখতে পারছিল না ত্রিপলটা। তো অনেকে সেখানে পাথরের উপরে পড়ে ইনজিউর্ড হয়। তো তখন শাহাদাত ভাই চিন্তা করলেন যে উনি এই এরিয়াতে নতুন এসেছেন, কাউকে চিনেন না, এবং লোকাল লোকজন যদি ইনজিউর্ড হয় বা কারো কোনো ক্ষতি হয় সে রেসপন্সিবিলিটি ওনার উপর আসবে। সো হি গেভ আপ দি ইনভেস্টিগেশন এন্ড অল দ্যাট। তো উনি লোকাল যারা সার্চ করছিল বা আর্মি তাদের হাতে ছেড়ে দিয়ে উনি জাস্ট হি ওয়াজ জাস্ট ওয়েটিং টু সি হোয়াট হ্যাপেন্স। তো ইন দ্য মিন টাইম ওনার অফিস থেকে ফোন আসে যে আপনি তো অনেকদিন ধরে ওখানে আছেন, বাট অফিসেও কিছু কাজ জমে যাচ্ছে, সো ইউ হ্যাভ টু কাম ব্যাক। আপনি হেড অফিসে বসে এটার খোঁজ খবর রাখেন, সমস্যা নেই, বাট ইউ হ্যাভ টু কাম ব্যাক অ্যান্ড জয়েন দি অফিস। তো শাহাদাত ভাই সেভাবেই প্রিপারেশন নিয়ে 6th ডেতে উনি অফিস থেকে ফোনটা পায়। সো উনি পরের দিন সকালে অফিসে ব্যাক করবে, দ্যাট মিনস অন 7th ডে। তো উনি সকালে 7th ডে সকালে ওনার ড্রাইভার ওনার রিসোর্টে নক করে যে স্যার একটা তো খবর আছে। তো শাহাদাত ভাই বলে যে কি হয়েছে? বলে স্যারকে তো ছোট স্যারকে তো পাওয়া গিয়েছে। কোথায় পাওয়া গিয়েছে? বলে যে ওই ঝর্ণা, ওই ঝর্ণার নিচে যে একটা ঘূর্ণি ছিল, ওই ঘূর্ণি থেকে 20-25 মিটার দূরেই দেখা গেল যে ছেলেটার লাশ উল্টো হয়ে পড়ে আছে এবং গায়ে অনেক কাদা। ছেলেটি শরীর ফুলে গিয়েছিল, লাইক পানিতে ডুবে মারা গেলে মানুষের ডেড বডিটা যেভাবে ফুলে যায় ওভাবে ফুলে গিয়েছিল, আর ছেলেটি ঠিক উল্টো করে বডিটা পড়ে আছে। তো তারপর ছেলের বাবা আসে, পুলিশ আসে, এবং ওখানেই ওকে ছেলেটাকে দাফন করা হয়। হি ওয়াজ এ মুসলিম বাই দ্য ওয়ে। তো ওখানেই ওকে দাফন করা হয়। তো শাহাদাত ভাই ঘটনাটি যখন আমাদেরকে বলছিলেন, তো হি ওয়াজ ভেরি আপসেট যে একটা ইয়াং ব্রাইট ছেলে, তার টিমের ছেলে এভাবে করে প্রাণ হারালো, এবং তার কথার মতোই ছেলেটি কাজ করতে গিয়েছিল ওখানে। তো উনি এখনো যখন ঘটনাটা বলেন খুব স্যাড হয়ে যান যে, এবং হি কান্ট বিলিভ যে এরকম কিছু একটা ঘটতে পারে, এরকম জলজন্ত মানুষ দিনে দুপুরে গায়েব হয়ে যেতে পারে এবং তাকে এইভাবে উদ্ধার করা হলো আলটিমেটলি। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। Bhoot FM. The night comes alive with Graminphone. চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং না, অতিথি না, আগে আমরা একটা ইমেইল পড়তে চাই এবং ইমেইলের পরে তারপর আমরা অতিথির কাছে আসব। এবং এই ইমেইলটিও পাঠিয়েছেন আমাদের একজন অতিথি, এবং দেখি ইমেইলটায় কি রয়েছে। ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখছেন, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। আমি শাহরিয়ার আকিফ, ময়মনসিং থাকি। ময়মনসিং জেলা স্কুলের পড়াশোনা করেন তিনি, এবং তিনি বলছেন আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার নিজের সাথে ঘটা, এবং বলা যায় যে ঘটছে, এখনো আমার সাথে সব হয়। আমি যে বাসায় ভাড়া আছি সেখানে প্রায় 10 বছর ধরে আছি। আমার পরিবারের সাথে নিচতলায় থাকি। সঙ্গত কারণে আমি আমার ঠিকানা দিচ্ছি না। আমার বাসার খুব কাছেই ময়মনসিং এর মুক্তাগাছার শশীবাবুর তৈরি লোহার কুটি, এবং আমার বাসার পেছনে অনেক আগে বানানো মন্দিরের মতো কিছু আছে। যাই হোক, আমার সাথে ঘটনা শুরু হয় 2013 সালে। আমার বাসায় আমি তেমন ভীতু ছেলে না। একদিন রাতে পড়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার পেছন দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে, সাদা কাপড় পরা কেউ। মা পাশের ঘরে ছিল। আমি ভাবলাম আম্মু হয়তো গেছে, তাই ভেবে আবার পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি আম্মু পাশের ঘর থেকে আমাকে ডাকছে। আমি ভাবলাম যে আমার চোখের ভুল, এবং এটাই শুরু, এবং আমি এটি আমার পেছন দিয়ে শুধু হেঁটে যাওয়া আশা করে। আমি প্রথম খুব ভয় পেতাম, এবং পরে এখন আর পাই না। তারপর 2014 সালের সেপ্টেম্বর নতুন টেবিল কেনা হয়, আমার রুম বদলানো হয়। আমি দেখলাম ওই রুম থেকে কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। ওই দিন রাতের বেলায় প্রথম কিছু বুঝতে পারলাম। রাতে উঠে আমি বাথরুমে গেলাম। বাথরুমের জানলা দিয়ে কেউ যেন আমাকে ডাকছে। ওই দিন রাতে আমি স্বপ্নে দেখলাম যে আমি রুমে পড়তাম যে রুমটাতে, আর এখন যে রুম দেওয়া হয়েছে তা খুব কাছাকাছি চলে এসেছে, এবং আমার রুমের দেয়াল ভেঙে গেছে। রুম দুটি ভেঙে একটি রুমে পরিণত হয়েছে, এবং আমি নতুন টেবিল ভেঙে আগের টেবিল হয়ে গেছে আমার। আমি কিছুই বুঝতে পারলাম না। পুরনো খাতা আমি আগের টেবিলের নিচে রাখতাম সব সময়, এবং আমি আমার পুরনো টেবিলের পেছনের দেয়ালে দেখি এক ধরনের চোখ আঁকা। চোখগুলো মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। আমি মাকে বলি, আম্মু এসে সেই আঁকা চোখ মুছে দেয়, আমাকে কিছু বলে না।
এরপর থেকে রেগুলার একটা ছায়া আমি বাসায় দেখি চলাফেরা করে। ধরেন আমি পড়তে বসেছি, পিছন দিয়ে কেউ হেঁটে যায়, আমার পিছনে খাটের কোনায় বসে, আমার পেছনে বসে থাকে। একদিন আমি পড়ছি, এমন সময় বাথরুমের দরজায় কেউ ধাক্কা দেয়, দরজা খুলে যায়। আমি ভেতরে দেখি যে প্রচন্ড কুয়াশা, ভেতরে এক ধরনের মহিলার অবয়ব দেখি আমি, এবং কিছুক্ষণের পরেই তা মিলিয়ে যায়। আমি এসব এখন মায়ের কাছে গোপন করে রাখি, কারণ মা এসব খুব ভয় পান এবং শুনতে চান না। আমি কিছুক্ষণের ব্রেক নিয়ে আবার এসে পড়তে বসে, দেখি কেউ আমার খাতায় লাল রক্ত বা তেমন কিছু, কেউ আমার লেখাগুলো খুব অদ্ভুত, কেউ আমার খাতায় লাল রক্ত বা তেমন কিছু, এটা ডাজন্ট মেক এনি সেন্স, কি মিন করতে চাইছেন। আমি ওই কাগজ ফেলে দিয়ে এসে বসে দেখি যে আমার শরীর একটা দমকা হাওয়া লাগলো, ফ্যান তখনও বন্ধ। আমি যখন পড়তে বসলাম মনে হলো আমার কাঁধে কেউ নিঃশ্বাস ফেললো। আমি পেছনে ফিরতেই দেখলাম যে একটা ছায়া আমার পেছন থেকে উধাও হয়ে গেল। আমি সেদিনের মতো পড়া বাদ দিলাম। আমার দাদার বাবা তিনি জিন পালতেন, শুনেছি আমি এটা, এবং বাড়িতে এখন এইসব আছে আমি শুনি, লক্ষ্য করি, বুঝতেও পারি বাড়িতে কিছু একটা আছে। কিন্তু আমি বাড়িতে একা একা রাতে ঘুরি, ভয় করে না। সত্যি বলতে কি, এখন আমার বাসায় প্রচন্ড, মানে আগে ভয় করতো না, এখন ভয় করে। মনে হয় কেউ একজন আমার চারপাশে আছে। একা থাকলে নিঃসঙ্গ লাগে, কিন্তু আমার বাসায় মনে হয় আমি একা না। তো রিসেন্টলি কিছু ঘটনা বলি। আমি রাতে ঘুমোতে যাই, তারপরে 1.5 মাস আগে পরপর রাতে ঘুমের মাঝে কিছু স্বপ্ন দেখি। প্রথম রাতে দেখতে পেলাম যে আমি ছোট কাকার সাথে বাসায় এসেছি। আমার কাছে বাসার চাবি, তালা খুলে আমার কাকা ঘরে ঢুকলেন। করিডোর দিয়ে আমার ড্রয়িং রুমের সামনে গিয়ে তালা খুললাম। খুলে দেখি একটি মৃত মানুষ, যে পূর্ব দিকে মাথা এবং পশ্চিম দিকে পা দিয়ে আছে, কাঁথা দিয়ে সারা শরীর ঢাকা। সামনে মাথার কাছে একটা ছেলে বসা। আমি দেখলাম ছেলেটা আমি ভেতরে ঢুকলাম, ওই মৃত মানুষটার মুখের কাপড় সরলাম। আমি দেখলাম আমার লাশ, আমার মৃতদেহ পড়ে আছে সেখানে, নাকে কানে তুলো দেওয়া। পাশে যে আরেকটা আমি ছিল তা সেখানে ছিল। আমি স্বপ্ন দেখে আর থাকতে পারলাম না, ঘুম ভেঙে গেল। আমি ফজরের আজান দিয়েছে, আমি স্বপ্নের কোনো ব্যাখ্যা আনতে পারলাম না। আমি স্বপ্ন দেখলাম, আমি ওই স্বপ্নের মাঝে ছিলাম, আমাদের ঘরে পেলাম, এবং শেষে আমার মৃতদেহ। সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আমি সেখানে একসাথে উপস্থিত কিভাবে, সবগুলো জায়গায় আমি উপস্থিত কিভাবে, আমি আজও জানি না। আমি আম্মুকে বলে যে আমি খারাপ স্বপ্ন দেখেছি, আর কিছুই না। ঠিক তার পরের রাতে স্বপ্নে দেখি আমি ড্রয়িং রুমে শুয়ে আছি। 2 দিন ধরে আমি দেখলাম যে আমার রুমের ভেতরে হাতে কালো কাপড় পরা কেউ ঢুকলো। সে এসেই আমাকে তুলল। আমি দেখলাম সে রুমের মাঝে একটি গোল বৃত্ত আঁকলো, কিছু একটা বলল, এবং লাঠি দিয়ে মাটিতে আঘাত করতেই তা কফিনে পরিণত হলো। আমি সেখানে দেখলাম আমার পায়ের অংশে আমার পায়ের অংশে একটা টোকেনের মতো সেখানে মৃত্যু শাল দেয়া আছে। আমার শালটা মনে আছে, সেটা ছিল 1859। সে আমাকে দেখিয়ে বলল যে তুই কবরটা খুঁড়বি, সেখান থেকে ওই ব্যক্তিকে তুলে ঠিকভাবে কবর দিবি। খোঁড়ার জন্য সে আমাকে একটা বেলচা দিল এবং আমাকে বলল একটা কথা বলবো। এবং যখন সে আমার কাছে আসলো, আমি তার মুখের খানিকটা দেখলাম। একজন মানুষ আগুনে পোড়ানোর পর পানি দিলে যেমন হয় ঠিক তেমন ঝলসে গেছে। আর আমি আর দেখতে পারলাম না। আমি ঘুম থেকে উঠে পড়ি এবং ঘর থেকে কালো কিছু বের হয়ে যায়। আমি রাতে আর ঘুমোতে পারি না। সকালে উঠে আমার কপালে 3টা দাগ দেখতে পাই। আমি অনেক ভেবেও ওই স্বপ্নগুলোর কোনো রহস্য বের করতে পারিনি। এরপর থেকে আমি একা ঘুমানো বাদ দেই। কিছুদিন পরে আমি আগে যে রুমে পড়তাম সেই রুমে মামার সাথে ঘুমোতে যাই। রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে যায় এবং আমি একটা ছায়া ঘর থেকে বের হয়ে যেতে দেখি। ঘরের পাশেই বাইরে বের হওয়ার পেছনের দরজা। আমি শুনতে পাই কিছু শেয়াল ডাকছে, তাদের মাঝে একজনের কান্নার আওয়াজ পাই। আমি মামাকে ঘুম থেকে তুলি, মামাও সেই শব্দ শোনে এবং ফোনে রেকর্ড করে, এবং সকালে উঠে এই রেকর্ডটা কোথাও কান্নার আওয়াজ পাওয়া গেল না। তাহলে মামা কি ভুল শুনেছিলাম? এখন প্রায় রাতেই শুনতে পাই। আমরা ময়মনসিংহের এমন এক এলাকায় থাকি
যেটা ঢাকার যে কোনো অভিজাত এলাকার সমান। এই এলাকায় শেয়াল তো দূরে থাকুক, কুকুরও ঢুকতে পারে না, তাহলে প্রায় প্রতি রাতেই এরা কিভাবে আসে এবং আমার দরজার পাশেই কোনো একভাবে ডাকে। আমি আর এর কোনো উত্তর খুঁজে পাই না। ও আরেকটা বিষয় বলে রাখি, আমার বাবা মা ছাড়া বাসায় যারা থেকেছেন ও যারা বছরখানেক ওই রুমে ঘুমিয়েছেন তারা ওই ছায়া দেখেছেন, অনুভব করেছেন কেউ পেছনে হাঁটছে। আমার মামা, আমার 2 ছোট বোন, বড় আপু, খালামণি সবাই। আমার এক নানু এই সমস্ত বিষয় অনেক জানেন। তিনি বাসায় এসে ওই রুম এবং ড্রয়িং রুমে ঢুকে বলেছেন বাসায় কিছু সমস্যা আছে এবং বললেন যে এটা আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু এটা আমাদের সাথেই থাকতে চায়। গতকাল রাতের ঘটনা বলি। আমি স্বপ্নে দেখলাম কেউ একজন আমার ঘরে ঢুকলো, সাদা কাপড় পরা, সে আমার পাশে বসলো, আমার কপালের মাঝ বরাবর আঙুল রাখলো এবং কিভাবে যেন একটা চিমটি কাটলো। পরে আমার তার হাত দিয়ে তার টি শার্টটি ধরে আমাকে তুলতে চাইল, কিছুটা খামচি দেওয়ার মতন। তখনই ফজরের আজান দেয় এবং আমার ঘুম ভেঙে যায়। আমি হাত মুখ ধোয়ার জন্য বাথরুমের আয়নার সামনে দাঁড়াই এবং দেখি কপালের মাঝখানে যে মানে একদম মাঝ বরাবর একটা ক্রস চিহ্ন এবং আমার শার্টে আঙুলের দাগ। মাটি হাতে থাকলে যে অবস্থায় কাউকে ধরলে যেরকম দাগ থাকে সেরকম এটিও এখন আমার সাথে আছে। সত্যি বলতে কি, আমি এই যে আপনাকে লিখছি এই সময় আমার পাশে রয়েছে সে। আমি অনুভব করতে পারছি, আমি এও বুঝতে পারছি যে এই মাত্র আমার কাঁধে একটা নিঃশ্বাস ফেললো কেউ। আমি এখন এটাকে প্রায় দেখি এবং এখন আমি পেছনে তাকাতেই আমার ঘরের সবগুলো পর্দা নড়ে উঠল। আমি বুঝতে পারছি না আমার সাথে কেন এমন হচ্ছে, কি চায় এরা আমার কাছে। আমার কাছে সত্যি এর কোনো উত্তর জানা নেই। যদি আপনাদের কারো কাছে এর সমাধান থাকে প্লিজ আমাকে জানাবেন। আমি এর থেকে মুক্তি চাই। আমি কোনো হুজুরের কাছে যাই না, কারণ আমাকে তাবিজ বা পানি পড়া দিবে এইসব বিষয় আমি বিশ্বাস করি না। আমি আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। এবং কেন আমার সাথে এসব হচ্ছে আমি ভাবি, কেন এসব স্বপ্ন, খুব যন্ত্রণা হয়। আমি এর থেকে মুক্তি পাওয়ার জন্য সুইসাইড করতে গিয়েছিলাম। আমার ওই রুমের ফ্যানের সাথে রশি পেঁচিয়ে। আমার মা যদি আমাকে তখন না আটকাতেন আমি হয়তো আজ আপনাকে এই ঘটনা পাঠাতে পারতাম না। আর এখন পড়াশোনা করতে একদমই ইচ্ছে করে না, পড়তে বসলে আমি ওইটার উপস্থিতি পাই। আমার রেজাল্ট খুব খারাপ হচ্ছে, আমি যেন এর থেকে মুক্তি পাই এবং আমার পরীক্ষার সামনে আমার জন্য প্রে করবেন প্লিজ। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, আমার পরিবার নিয়ে সময় পেলে পাঠাবো। তো এই ছিল ঘটনা। তো আমি একটা জিনিস রিকোয়েস্ট করব আপনাকে, অবশ্যই আপনি এটা মানে যারা বোঝেন, আমি তো বুঝি না অত কিছু, যারা বোঝেন তাদের সাথে অবশ্যই শেয়ার করেন। আর যদি কোনো মানে হুজুর বা এরকম কারোর সাথে আপনি যদি শেয়ার করতে চান সেটা শেয়ার করতে পারেন। চাইলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, আপনি ডাক্তারের কাছেও কিন্তু যেতে পারেন। কোন সমস্যা আপনার আছে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ব্যাপারে খোঁজ নেওয়া উচিত এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন। এবং অবশ্যই আল্লাহ তাআলার উপর যদি আপনি ভরসা রাখেন তিনি আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আরো কিছু ঘটনা শুনবো, তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 1:24 শুনছেন সবসময় রেডিও ফুর্তি .FM। আমি রাস্তাল আছির সাথে, আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা এবং এখন যাচ্ছি আমাদের একজন অতিথির কাছে এবং যার কাছে আমরা ঘটনা শুনবো। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। হ্যালো লিসনার্স, আমি নোবেল, এসেছি উত্তরা থেকে। শুনি আপনার ঘটনা। আচ্ছা, আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর অনলাইন স্কলারশিপের মাধ্যমে ঢাকা কমার্স কলেজে ভর্তি হই। তো বলতে গেলে ওইটাই ছিল আমার লাইফে মোটামুটি ভাবে ফার্স্ট টাইম হোস্টেলে থাকা। তো ওইখানে অ্যাডমিশন নেওয়ার পর নতুন পরিবেশ, নতুন সিচুয়েশন, নতুন ফ্রেন্ড, একটু সিঙ্ক হতে অনেক টাইম লাগছিল। তো হোস্টেলে আমার সিটটা ছিল 502 নাম্বার রুমে। এটা ঢাকা কমার্স কলেজ এরিয়ার সাথেই, হোস্টেলটার নাম বলছি না। তো ওইখানে একটা ছেলে ছিল, নাম ছিল শামস, ও ছিল আমার রুমমেট। ওর বাসা ছিল রাজশাহীতে।
তো স্বভাবত এরকম কয়েকদিন যাচ্ছে, ওর সাথে পরিচয় হচ্ছি, কলেজে সবার সাথে পরিচিত হচ্ছি, হোস্টেলে সবার সাথে পরিচিত হচ্ছি। তো প্রথম ল্যাঙ্গুয়েজ বুঝতে আমার একটু কষ্ট হতো, কারণ ও ছিল ঢাকার বাইরে। ওর উত্তরাতে একটা আন্টির বাসা ছিল, আর ওর স্বভাবটা ছিল ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ছেলেটা খুব ভালো ছিল, হাসি খুশি। আর ও একটু ছুটি পেলে বাসায় যেতে চাইতো, মানে অনেক ছুটির টেন্ডেন্সিটা ও ইউজ করতো। তো একটা সময় অ্যাজ ইউজুয়াল দিন যাচ্ছে, হঠাৎ করে কলেজে ফার্স্ট টার্ম এক্সাম এলো। এক্সামের পর কলেজ 7 দিন প্লাস এর চেয়ে বেশি সময়ের জন্য ছুটি দিল। তো সবাই যখন বাসায় যাওয়ার জন্য রেডি, যেদিন ছুটিটা অ্যানাউন্স করছে ওই দিন বিকালের মাঝে প্রায় সবাই চলে গেছে। বলতে গেলে আমি আর ওই ছিলাম শুধু হোস্টেলে একা। তো আমি ওকে ইজিলি জিজ্ঞেস করি যে তুমি কবে যাবা, তুমি যাচ্ছ না কেন? তো ও তখন বললো যে আমি তোমার সাথে যাব, কদিন পর যাব। তো আমি তখন একটু কনফিউজড হই, কারণ যে ছেলেটা ছুটি পেলে বাসায় চলে যায় ইজিলি, ও কেন একদিন লেট করতেছে এটা ভেবে। তো ফাইনালি তেমন কিছু না ভেবে তো রাতে ঘুমিয়ে যাওয়ার জন্য মানে প্রস্তুতি নিয়েছিলাম। আমি একটা ম্যাচ ছিল ওটা দেখে ঘুমাতে যাই, তো সে দেখেও ঘুমিয়ে গেছে। তো সাডেনলি ঘুমের মাঝে হঠাৎ 1টা বা 1:30টার দিকে আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি উঠে দেখি যে ও নামাজ পড়তেছে। তো আমি একটা আনইউজুয়াল আবার ও নামাজ পড়তো, ওই জন্য আমি তেমন ভয় বা অস্বাভাবিক কিছু ভাবি না। আমি ভাবছি যে ও হয়তো তাহাজ্জুদের নামাজ পড়তেছে। তো রাসূল ভাই ও যখন নামাজ পড়ছিল তখন ওই নামাজের জায়গাটুকু এত পরিমাণ আলোকিত ছিল, মনে হচ্ছিল মানে কোনো নূর বা ফেরেশতা এই টাইপের মনে হচ্ছিল, মানে অনেক বেশি আলোকিত ছিল, হাইলাইটেড করার মতো ছিল, মানে ওইটাই চোখে পড়ছিল। তো ও জাস্ট নামাজ ছেড়ে একটা হাসি দিয়ে মানে ঘুমানোর জন্য প্রস্তুত নিল। তো আমিও কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। তো সকালবেলা যখন ঘুম ভাঙলো, ব্রেকফাস্টের পর ওর সাথে কথা হলো, ও কিছু বলার আগেই বললো যে আমি বাসায় চলে যাব আজকে এখনই। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেন, কি সমস্যা বাসায়? তুমি বললো আমার সাথে যাবা, তো এখন কেন চলে যাচ্ছ? তো ও আর কিছু বললো না, না বলে বেরিয়ে পড়লো, ব্যাগ এন্ড ব্যাগেজ ও যা জিনিস ছিল ও নিয়ে চলে যাবে। তো দেন আমি আর কিছু তেমন ভাবি না, হোস্টেলে বোয়া নাই বা রান্না বান্নার ব্যবস্থা নাই, বাহিরে খেতে হয়, ইউজুয়ালটা হচ্ছে বা হয়। তো 2-1 ঘন্টা পর আমি ওকে ফোন দিই জানার জন্য যে ও কতটুকু গিয়েছে বা কত দূর যাচ্ছে বা কিভাবে যাবে এটসেট্রা জানার জন্য। তো তখন আমি খুব কনফিউজড হই, কারণ এটাই ছিল ওর সাথে পরিচিত হওয়ার পর ফার্স্ট টাইম যে ও আমার ফোন রিসিভ করতেছে না। আমি 5 থেকে 6 বার ট্রাই করি, ও আমার ফোন রিসিভ করেনি। মনটা একটু খারাপ ছিল যে কোনো সমস্যা হচ্ছিল কিনা এটা জানার জন্য। দেন কিছু না ভেবে এভাবেই টাইম স্পেন্ড করি। তারপর বিকাল থেকে আসরের পর থেকে একটু বৃষ্টি শুরু হতে থাকে। তো এভাবেই কেটে যায়, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যার সময় উঠে দেখি যে ইলেকট্রিসিটি নেই, মানে বৃষ্টি হচ্ছে বাহিরে, ইলেকট্রিসিটি নেই, পরিবেশটা একটু ভুতুড়ে মনে হতে লাগলো। যাই হোক তেমন কিছু না ভেবে মানে কিভাবে স্বল্পতে কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, যেহেতু ডিনার করতে হবে বাহিরে বা হোস্টেলে কেউ নেই। তো যখন সিঁড়িতে নামছিলাম তখন জায়গাটা খুব পরিচিত হলো অপরিচিত লাগছিল, সম্পূর্ণ নতুন পরিবেশ, ইলেকট্রিসিটি নেই, বাইরে বৃষ্টি হচ্ছে। তো নেমে কাছেই খুব কাছের একটা হোটেল আছে, ওখান থেকে ডিনার করে তাড়াতাড়ি ফিরি। এই ভুতুড়ে পরিবেশের মধ্যে সিঁড়িতে উঠতে মানে কেমন একটা ভয় লাগছিল। তো রুমে প্রবেশ করলাম, চিরচেনা রুম, তারপর কেমন যেন অপরিচিত মনে হচ্ছিল। রুমে যখন প্রবেশ করি তখন ওর যে শামসের একটা ফটো টানানো ছিল ওর বেডের উপরে। তো ওই ফটোটা চোখে পড়ে। আমি আমার বিছানায় যাই, ডিনারের পর শোয়ার প্রস্তুতি নেই, কিছু কাজ ছিল, ফেসবুক ইউজ করি, ক্ল্যাশ অফ ক্ল্যান্স এটসেট্রা। যখন ঘুমিয়ে পড়বো বিদ্যুতের ঘন চমকানোতে ওর এই ফটোটা আমার চোখে পড়ছিল বারবার, আমি বারবার ভয় পেতে লাগছিলাম। তো কিছু না ভেবে আয়াতুল কুরসিটা ফোনে ছিল, শুনে ঘুমিয়ে পড়তে যায়। এই তো ঘুমানোর সময় হয়ে গেল, ঘুমিয়ে পড়তে যায়। তখন হঠাৎ করেই দেখি যে দরজায় 2টা আওয়াজ হলো, ঠক ঠক এরকম। তখন 10:49 বা 50 এরকম বাজে। তো আমি মনে মনে ডেকার ছিলাম, যে আসুক আমি দরজা খুলবো না, কারণ আমি তো জানি হোস্টেলে কেউ নেই। তো এই 3 মিনিট পর সেকেন্ড টাইম দরজা একই রকম শব্দ আসলো, ঠক ঠক। তখন আমি ভাবলাম যে সেকেন্ড ফ্লোরে তো বাড়িওয়ালা আছে, হয়তো বা ওনারা বুঝতে পেরেছে যে আমি একা হোস্টেলে আছি, এজন্য আমাকে দেখতে এসেছে। তো আমি ভয় পেলাম না, অ্যাবনর্মাল কিছু তো হচ্ছে না। আমি নর্মালি গিয়ে দরজাটা খুললাম। তো খোলার পর যেটা দেখি এটা দেখে মানে একটু কনফিউজড হলাম। দেখি যে শামস ভিজা কাপড়ে দাঁড়িয়ে আছে বাহিরে। তো
তো আমি ওকে দেখে কিছু না ভেবে প্রশ্ন করলাম, কি ব্যাপার, তুমি হঠাৎ কিছু না বলে চলে গিয়েছো, আবার এখন বৃষ্টি ভেজা রাতে তুমি চলে আসলা, কি হয়েছে, কোনো সমস্যা কিনা? তো ও কোনো কিছু অ্যান্সার দিল না, জাস্ট একদম রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়েছিল, প্রচুর লাল ছিল ওর চোখগুলো। তো আমি অল্প ভয় পেয়ে যাই। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে রাসেল ভাই, ও যখন রুমে প্রবেশ করে তখন ছিল ঠিক 11:02 এবং ও রুমে প্রবেশ করার সাথে সাথে ওর যে ফটোর ফ্রেমটা ছিল ওটা ভেঙে মাটিতে পড়ে যায় এবং চুরমার হয়ে যায়, বলতে গেলে ওর ফটোর কিচ্ছুই পাওয়া যায় না। তো তখন আমি একটু চিৎকার করি, চিৎকার করার ফলে ও রেগে আগুন হয়ে আবার আমার দিকে তাকায়। তখন আর আমার কিছু মনে নেই, আমার জাস্ট লাস্ট যতটুকু মনে পড়ে যে আমি ওকে দেখেছি যে ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে এসেছে। তো আমি শুয়ে পড়ি বা সেন্সলেস হয়ে যাই, ঘুমিয়ে পড়ি। তো সকালে যখন ঘুম থেকে উঠে দেখি শামস নেই, ওর কোনো জামা কাপড় বা কোনো জিনিসপত্র কিছুই নেই। আর সবচেয়ে যেটা আমি ভয় পাই, সকালে উঠে দেখি ও রাতে যে ফটোর ফ্রেমটা ভেঙে পড়েছিল ওই ফ্রেমটা আগের জায়গায় ঠিক একই অবস্থায় টানানো। এটা দেখে আমি জাস্ট কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। তো ওকে আমি পুরো 5 তলায় খুঁজি, পাই না, কোনো অ্যান্সার বা কিছু বুঝে ওঠার আগেই আমার ফোনে হঠাৎ করে একটা ফোন চলে আসে। আমি জাস্ট ফোনটা রিসিভ করি, ফোন রিসিভ করে আমি সালাম দেই। উনি সালাম মানে ওধার থেকে সালামের অ্যান্সার না দিয়ে ওধার থেকে আমাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি নোবেল? আমি বললাম হ্যাঁ আমি নোবেল। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? উনি বললো যে আমি শামসের বাবা। তখন আমি সালাম দিলাম, উনি কোনো অ্যান্সার না দিয়ে উনি বললেন যে হামাও করে কেঁদে ফেলে বললেন যে বাবা আমার শামস গতকালকে রোড অ্যাক্সিডেন্টে রাজশাহী মেডিকেল হসপিটালে মারা গেছে। I just got shocked. I even can't believe that something happened with me like that. তখন আমি এই মুহূর্তে আমি কিভাবে ওনাকে বোঝাই যে এসব আমার সাথে হচ্ছিল বা কেন হচ্ছে, আমি পুরাই শক ছিলাম। গার্ডিয়ানকে অনুপ্রেরণা দেওয়ার স্বার্থে আমি এটা ওনাকে বলিনি। যাই হোক, এটা শোনার সাথে সাথে আমি আমার নিজের বাসায় না গিয়ে আমি সরাসরি যে কোনো ভাবে রাজশাহীতে চলে যাই এন্ড ওখানে গিয়ে আমি ওর ডেড বডিটা দেখি, একদিন মানে পর্যালোচনা করি এবং ওর জানাজায় আমি ছিলাম। এত সবকিছুর মাঝে লাস্ট যখন চলে আসার সময় আমি এখনো এটা ওনার গার্জিয়ান বা কাউকে শেয়ার করিনি। যাই হোক, ওনার কোন এক কাজিনের মাধ্যমে আমি ওর ডেথ মেডিকেল সার্টিফিকেটটা দেখতে পাই। আর এটাই ছিল সবচেয়ে মজার আসলে, ওই সার্টিফিকেটে ওনার যে ডেথ টাইমটা ছিল, মৃত্যুর সময়টা, এটা ঠিক রাত 11:02 আর ও ওই দিন রাতে ওই রুমে প্রবেশ করেছিল ঠিক 11:02 এবং ওর ফটোটাও ভেঙে পড়েছিল ঠিক 11:02। এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম এবং এরপরে আমরা যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি, শুনি আপনার ঘটনা। জি রাসেল ভাই, আমাকে আবার আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব সেটা আমার এক ফেসবুক ফ্রেন্ড সুমন চৌধুরীর কাছ থেকে ঘটনাটা শোনা। ঘটনাটা ওনার সাথেই ঘটেছিল। ঘটনাটা শুরু হয়েছিল 2001 সালে। উনি সুমন ভাই তখন নতুন বিয়ে করেছিল। তো উনি তার ওয়াইফকে আনার জন্য তার শ্বশুর বাড়িতে যাবে। তার ওয়াইফের বাসা ছিল নওগাঁয়। তো যেদিন সে যাবে সেদিন সকালবেলা সে ফুটবল খেলেছিল। তো সে স্বাভাবিকভাবে একটু টায়ার্ড হয়ে যায়, বাসায় এসে সে ঘুমিয়ে যায়। দুপুর 2টার দিকে তার ড্রাইভার এসে তাকে কল করে ডাকে, বলে আপনি যাবেন না? সে বলল না, আমি তোমাকে পরে জানাচ্ছি আমি কখন বের হব। পরে সে বিকেলে ঘুম থেকে উঠে তারপর তারা ড্রাইভারকে ডাক দিয়ে তারা রওনা দেয়। শীতের দিন ছিল, যার কারণে খুব জলদি সন্ধ্যা হয়ে যায়। তো সে গাড়ি নিয়ে রওনা দিল ড্রাইভারের সাথে। তো তার শ্বশুর বাড়ি থেকে 20 কিলোমিটার আগেই একটা জায়গা ছিল, যে জায়গায় ওই রোডের মধ্যে ওই একটা হোটেল ছিল। সেই হোটেলে আর কি ওই রোডের মধ্যে ওই হোটেলটাই বেস্ট, ওখানে আর কি নাস্তা টাস্তা করা যায় আর কি। তো সুমন ভাই চিন্তা করলো ওখানে নাস্তাটা করে নিলে ভালো হবে। তো সে এবং তার ড্রাইভার দুজন নামলো, নেমে নাস্তা করলো। তো তার ড্রাইভার ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে সে দেখলো যে সে ডাইরেক্ট ওয়াশরুম থেকে বের হয়ে সে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তো সুমন ভাই চা খাচ্ছিল। চা খাওয়ার পরে তারপর তার মন চাইলো ড্রাইভ করবে সে। তারপর তার ড্রাইভারকে বললো তুমি পাশে বসো, আমি গাড়িটা ড্রাইভ করি। নর্মালি সে ড্রাইভ করতো না, তার ড্রাইভ করার মন চাইলো, সে ড্রাইভ করা শুরু করলো। তো সে গাড়িটা 80 থেকে 90 কিলোমিটার বেগে মানে গাড়িটা চালাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পরে মানে আরেকটা কথা বলে রেখে রাসেল ভাই, তার গাড়ির হেডলাইটের সাথে সে একটা হ্যালোজেন লাইট লাগিয়েছিল। তো পুরো রোডটা ডার্ক থাকা সত্ত্বেও সামনের ভিউটা একেবারে অনেক ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পেল একটা কালো রঙের শ্যাডো তার গাড়ির সামনে দিয়ে খুব ফাস্ট মুভ করলো।
এটা দেখে সে একটু ভয় পেয়ে গেল। তারপর তার ড্রাইভারকে আস্ক করলো যে তুমি কি কিছু দেখেছো নাকি। তার ড্রাইভার বলল না, আমি কিছু দেখিনি। তারপরে থেকেই শুরু হয়ে গেল তার সাথে অস্বাভাবিক কিছু ঘটনা। সে গাড়ির ভিতরে একটা খারাপ গন্ধ পাচ্ছিল, আর তার শরীরটা ভারী হয়ে আসছিল, তার পা হাত চলছিল না, এবং সে দেখতে পাচ্ছিল যে গাড়ির টেম্পারেচার মিটারটা অটোমেটিক আপ ডাউন করছে, এবং তার গাড়ির যে মেন মিটার, যেটা স্পিড মিটার, এটাও অনেক ভুল রিডিং দিচ্ছে। তো এই জিনিসটা সে দেখে সে আরো ভয় পেয়ে গেল। সে লুকিং গ্লাসে একটা জিনিস দেখতে পেল, তার ব্রেক লাইটের পাশে যে অয়েল ট্যাঙ্কের পাশে যে ব্রেক লাইটটা আছে সেটা কেউ হাত দিয়ে ধরে রেখেছে। তো এই জিনিসটা দেখার পর সে তার ড্রাইভারকে বলে এইসব কি হচ্ছে আমার সাথে। ওনার শরীর ভারী হয়ে আসছিল, হাত পা কাঁপছিল। তো সে দৌড়াদৌড়ি পড়া শুরু করলো। তার ড্রাইভার তাকে খালি একটা কথাই বলল যে আপনি গাড়িটাকে থামাবেন না। তো কিছু দূর যাওয়ার পরে একটা কোলাহলপূর্ণ একটা জায়গার মধ্যে সে সাইডে দেখলো যে একটা মানে কিছু বাড়িঘর আছে এবং আলো জ্বলছিল। তো এমন একটা জায়গায় গিয়ে তার ব্রেকটা কাজ করলো। ব্রেকটা দেওয়ার পরে ঘটে গেল তার সাথে একটা ভয়ানক ঘটনা। সে কোনোভাবে ঘটনাটা আশা করেনি। ওই টাইমে সে দেখলো সে গাড়ির মধ্যে পুরোপুরি একা, গাড়িতে আর কেউ নেই। তো সেই জিনিসটা দেখার পরে আরো ভয় পেয়ে গেল যে এতক্ষণ তার সাথে তাহলে কে ছিল, তার ড্রাইভার কই গেল। এটা যখন সে দেখলো সে অনেক ভয় পেয়ে যায় এবং গাড়ি থেকে খুব জলদি ফাস্ট বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর সে দৌড়া থেকে মাটিতে পড়ে যায়। তারপরে তার কিছুই মনে নেই। তারপরে যখন তার সেন্স ফিরল, সে দেখে যে সে ওই এলাকারই একটা হসপিটালে শুয়ে আছে। তারপরে সে কোনো মতে তার শ্বশুর বাড়িতে পৌঁছায়। পরবর্তীতে যখন সে তার ড্রাইভারের সাথে কমিউনিকেট করে, তার ড্রাইভার তাকে বলে যে সে ওয়াশরুম থেকে বের হয়ে কাউকে দেখতে পায়নি, গাড়িও ছিল না, সেও ছিল না। এই ঘটনার কিছুদিন পরে সে জাস্ট একটা স্বপ্ন দেখেছিল সুমন ভাই। সেই স্বপ্নের মধ্যে সে জাস্ট একটা কণ্ঠের আওয়াজ পেল, কাউকে দেখতে পায়নি। জাস্ট একটা কণ্ঠ তাকে বলল যে তুই বেঁচে গেলি, জাস্ট এটাই বলেছিল। এই ব্যাখ্যাটা সুমন ভাই এখনো পাইনি। সেই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে, আমার অনেক ভালো লেগেছিল। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি অবশ্যই একটা ইমেল, এবং অনেকগুলো ইমেল জমে গেছে, ইমেল পড়তে হবে। আমাদেরকে লিখেছেন কোন একটা মেডিকেল কলেজ থেকে কোন একজন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি সঙ্গত কারণে আমার নাম এবং মেডিকেল কলেজের নাম প্রকাশ করতে চাই না। শুধু আপনারা জানার জন্য উপরে সেটা লিখে দিয়েছি। এবং ভৌতিক ঘটনা বা অলৌকিক বলেন, এবং সেটা এক্সিস্ট করে, যে এটা নিয়ে তিনি লিখেছেন যে এটা নিয়ে কখনো কোনো তর্কে যায়নি, কারণ আমি জানতাম তারা আছে আমাদের আশেপাশে। তর্ক বিতর্কে না জড়ালেও আমি কখনোই চাইনি যে আমার বিশ্বাসটা আমার সামনে বাস্তব হয়ে ধরা দিক, অর্থাৎ আমি চাইনি যে নিজে এরকম ঘটনার সম্মুখীন হই। ঘটনাটি 4 মাস আগের। আমি মেডিকেল কলেজ বয়েজ হোস্টেল 4 তলার একটি ঘরে থাকি। সেখান থেকে আমাদের মেডিকেলের মর্গটা পরিষ্কার দেখা যায়। ঘটনার দিন রাতে আমি হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। খেয়াল করি পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, কারণ ফুল স্পিডে ফ্যান চলছে আর আমি খালি গায়ে শুয়েছিলাম। ঠান্ডা লাগছিল বলে আমি উঠে গেলাম। আলনা থেকে অন্ধকারে হাতরে টি শার্টটা খুঁজে বের করলাম। আমি যেখানে দাঁড়িয়ে টি শার্টটা পরছিলাম তার ঠিক পেছনে রুমের জানালা, যেখান দিয়ে মর্গের সামনেটা দেখা যায়। আমি টি শার্ট পরে ঘুরতে আমার চোখ গেল জানালার বাইরে। অনেকটা আলো থাকে ওতে। সেই আলোয় আমি মর্গের সামনে একটা ছায়াকে পায়চারি করতে দেখলাম। শুধু একটা ছায়া, আর কিচ্ছু না। আমি কোন মানুষ আলোর সামনে দাঁড়ালে তার ছায়া যেমন মাটিতে লেপ্টে থাকে, তেমনি ছিল এই ছায়াটি। একবার দ্রুত ডানে যাচ্ছে, একবার বামে। আমার ঠিক তখন মনে হলো নির্ঘাত ভুল দেখছি। আজ সকালে একটা অপারেশন হতে দেখেছি, বেশ কাটা ছেঁড়া রক্ত দেখেছি, সেজন্য হয়তো চোখে ভুল দেখছি। নিজেকে প্রবোধ দিয়ে শুয়ে পড়লাম, ঘুমিয়েও গেলাম। পরদিন বন্ধুর সাথে এ নিয়ে হাসাহাসি করলাম। 2 দিনের মাথায় ঘটনাটি কি ঘটেছিল ভুলেও গেলাম। তারপর একদিন ঘুমোতে অনেক রাত হয়ে গেল, কারণ আমার পরের দিন পরীক্ষা ছিল। রাত বাজে প্রায় 3টা, এবং হোস্টেলে সাধারণত লম্বা করিডোর থাকে, আপনারা জানেন। প্রায় সবখানেই করিডোরের শেষ মাথায় ওয়াশরুম থাকে। আমাদের হোস্টেলের করিডোরের শেষ মাথায় গ্রিল দেয়া আছে। আমি ওয়াশরুমে যাব বলে ঘর থেকে বের হলাম। এগিয়ে যাচ্ছি, করিডোর থেকে 2টো লাইট, কিন্তু লম্বা করিডোরে অল্প আলোকিত হচ্ছে। আমি ওয়াশরুম থেকে প্রায় 20 ধাপ দূরে এমন এক সময়
একদম বাতাসের মধ্য থেকে ছায়ার মতন কেউ একজন আমার সামনে এসে পড়লো আর ছুটে গিয়ে গ্রিল ভেদ করে লাফিয়ে পড়লো। ঘটনাটা এত দ্রুত ঘটলো, আমি ঠিক সামনে নিতে নিতে মনে পড়লো কদিন আগের কথা। মর্গের সামনে আমি যেটা দেখেছিলাম, খুব ভয় পেয়ে গেলাম, দরদর করে ঘামছি, কিন্তু মনের মধ্যে কেন যেন বারবার কেউ আমাকে বলছে, যা গ্রিলের সামনে যা। আমি এগোতে লাগলাম। তখনও জানি না কি অপেক্ষা করছিল আমার জন্য। এক পা দুই পা করে কতটুকু এগিয়েছি জানি না, এমন সময় পিছন থেকে আওয়াজ এলো, কিরে এত রাতে ছাদে কি করছিস, আর এভাবে এত ধারে দাঁড়িয়ে আছিস কেন? আমি সম্বিত ফিরে পেতেই দেখলাম আমি হোস্টেলের ছাদে, ছাদটা জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে, আর এক হাত দূরেই ছাদের রেলিং। আমি সেই রেলিং এ এক পা উঠিয়ে দাঁড়িয়ে আছি। আমি বিদ্যুৎ বেগে সরে এলাম। ছাদে যে এসে আমাকে ডেকেছে সে আমার বন্ধু, স্মোকিং এর অভ্যেস আছে ওর, তাই ছাদে এসেছে। কিন্তু আমি কখন ছাদে আসলাম, আমি তো ছিলাম করিডোরে। ওয়াশরুমে যাবার পথ সেই অদ্ভুত ছায়াটা গ্রিল ভেদ করে লাফ দিল আমার চোখের সামনে। তারপর কখন আমি সেখান থেকে ফিরলাম, কখন ছাদে আসলাম, এতটুকু সময়ের মধ্যে এত সব কিভাবে হলো আমি জানি না। আমার পুরো শরীর ঘেমে গেছে। বন্ধুটি আবার জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি শুধু বললাম, আমাকে একটু রুমে নিয়ে আয় প্লিজ। সেদিন মুহূর্তের মধ্যে এত কিছু ঘটনা কিভাবে ঘটেছিল আমি জানি না। পরবর্তীতে একজন হুজুরের কাছে আমি তাবিজ নিয়েছিলাম কিছুদিন পর, আর সেটা পড়িনি, আর কোনো ঘটনাও ঘটেনি। আমি রুম বদলে ফেলি এবং এর ব্যাখ্যাও খুঁজতে যাইনি। আমি জানি না। এই ছিল ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমরা ছোট বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন একটি অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, the night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছির সাথে। আমাদের হাতের সময় একেবারেই খুব কম। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলুন। মোহাম্মদ ফেরদৌস, আমি মিরপুর 2 নম্বর থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ঘটনাটা বলবেন সেই ঘটনাটা আমি ছোট করে বলতে, যেহেতু সময় খুব কম। আপনি বলছিলেন যে আপনার সঙ্গে কোনো একজন, আপনার কারো একজনের সাথে আপনার রিলেশন ছিল, এবং তারপরে রিলেশনে আপনাদের ব্রেকআপ হয়, এবং ব্রেকআপের পরে তারপরে সেই মেয়েটি যেদিন বিয়ে হয়, নাম তো বলবো না আমরা কোনোভাবেই, এবং কোথা থেকে সেটাও বলতে চাচ্ছি না, সেদিন সে সুইসাইড করে, রাইট? সুইসাইড করে মারা যায়। এবং তারপর থেকে আপনার ভিতরে কি অনুশোচনা হয়? মনে হয় যে আমার ভিতরে অনুশোচনা, আমি মনে যখন আমি নিজে নিজে চিন্তা করি যে আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, আমি কাজটাকে ঠিক করছি না ভুল করছি। তারপর থেকে আপনি তাকে দেখতে পান না? হ্যাঁ, তারপর থেকে আমি তাকে মানে স্বপ্নে দেখতে পান। এবং স্বপ্নে আপনি কি ধরনের স্বপ্ন দেখেন সাধারণত? স্বপ্নে ও তো মারা যায়, ও মারা যাওয়ার পর ওর জানাজা আমি যাই। ওই জানাজা শেষ করে আমি বাসায় এসে আপসেট হয়ে এবং টেনশন করি যে আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, আমি কাজটা ঠিক করছি না ভুল করছি। দেন কিছুদিন পরে আমি ঢাকা চলে আসি। আসার পর আমার ফ্রেন্ড নোবেল যে কিছুক্ষণ একটা ঘটনা বললো, ও ছিল 502 নম্বর রুম, আমি ওর সাথে ঘটনাটা শেয়ার করি। আর আমার রুম নাম্বার ছিল 600। আমি শুধু জানতে চাচ্ছি আপনি কি দেখতে পান? আমি যখন ঘুমাই হঠাৎ ও আসে, একটা ভৌতিক একটা হাসি দেয় সে ফার্স্ট। তারপর আমাকে বলে, ফেরদৌস তুমি আমাকে একা রেখে তুমি ঘুমাচ্ছ এত শান্তিতে, এটা তো হতে পারে না, আমি তোমাকে এত শান্তিতে থাকতে দেবো না। দেন আমি ঘুম থেকে জেগে উঠি। তারপর আমি ফার্স্ট দিন খুব ভয় পাওয়ার পর আমি চিৎকার করার পর আমার রুমমেট ঘুম থেকে উঠে বলে, কি হয়েছে তোর? আমি বলি এরকম সমস্যা। বলতেছে তোর মানে রুমে তো কিছুই নেই, তোর মানে ভৌতিক সমস্যা। শুধুমাত্র স্বপ্নই দেখেন নাকি সামনাসামনি দেখতে পান? স্বপ্নও দেখি। শুধু স্বপ্নই দেখেন? আর বিশেষ করে কতদিন পর স্বপ্ন দেখেন? 1 সপ্তাহ 1 মাস কোনো নির্দিষ্ট টাইম নেই। আর বিশেষ করে যে যেদিন ওর বার্থডে থাকে ওদিন আমার প্রতি মানে বেশি ও ক্ষিপ্ত থাকে। আচ্ছা, স্বপ্নে দেখেন, এবং স্বপ্নের পরে কি কোনো কিছু ঘটে আপনার সাথে, বা ভয় পান? শুধু স্বপ্নে দেখে তো ভয় পান ডেফিনেটলি, কিন্তু তারপরে কিছু ঘটে? তারপরে তো আমি অনেক ভীত থাকি, মানে আমার ভিতরে আপসেট কাজ করে, ভয় কাজ করে। দেন আমি বিকেল টাইমে যদি ঘুমাইতে যাই, ওরকম স্বপ্নে আমার সাথে ঘটে। তো ওর বার্থডে হলো 23শে মার্চ 2015 সালে 23শে মার্চ। ও আসে আমি তখন রাত 3টা বাজে। 3টা বাজার পর ও আসে, ফেরদৌস আজকে তো আমার জন্মদিন, তুমি আজকে আমাকে কি গিফট দিবে? আমি বলতেছি তুমি তো বেঁচে নেই, আমি তোমাকে কি গিফট দেবো? বলতেছি কি বলছে বেশি নেই, আমি তো বেঁচে আছি। ও যখন আমাকে এগুলো বলে, তো ওখান আমি তাকিয়ে দেখি যে রাত 3টা বাজে।
তারপর আপনি কি সবসময় 3টার দিকে স্বপ্ন দেখেন? হ্যাঁ 3টার দিকে। আপনি কার সাথে শেয়ার করেছেন যে এই এই যে ঘটনাটা আমার কিভাবে? বন্ধু নোবেলের সাথে। না না, আপনি করে হুজুর বা ডাক্তার কারোর সাথে আমার মনে হয় যে আপনার কারোর সাথে শেয়ার করা উচিত, এবং আপনার অবশ্যই যারা বোঝেন, সেটা ডাক্তার হোক আর আপনি সেই চিকিৎসার ব্যাপারেও আপনার খোঁজ নেওয়া উচিত, সেই সাথে যারা বোঝেন তাদের সাথে আপনার শেয়ার করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে আপনার স্টুডিওতে আসার জন্য, এবং আপনি মানে এখন তো অনুশোচনা করছেন, বাট আসলে আমি চাই না যে আসলে কেউই কাউকে কষ্ট দিয়ে কারো মানে এরকম মন ভাঙুক বা এরকম কোন একটা সিদ্ধান্ত। অনেকে, আমি একটু আগে একটা ইমেল পড়ছিলাম, যিনি মাঝে মাঝে বিরক্ত হয়ে মনে করেন যে না আমি সুইসাইড করব। এটা কোনো সমাধান না, আসলে এটা সমাধান না, এটার মধ্যে কোনো শান্তি নাই, এটার মধ্যে কোনো শান্তি পাওয়াও যায় না বলে আমি বিশ্বাস করি। বরং আমার মনে হয় যে স্বাভাবিক জীবনে কিভাবে ফিরে আসা যায় সেই চেষ্টাটা করা উচিত। মানুষের হেরে যাওয়া কোনো সময় উচিত না, প্রতিটা মুহূর্তেই মানুষের